মন্থন 5/5/1/2026। প্রচন্ড ঠান্ডা। ঠান্ডার দিনে আমরা পড়ছি রিফ্র্যাকশন অন অ্যাট স্ফেরিক্যাল সারফেস। এখন স্ফেরিক্যাল সারফেস বলবো না, এখন আমরা এই রিফ্র্যাকশন আর স্ফেরিক্যাল সারফেসের সেকেন্ড পার্ট পড়ছি, যেটা হচ্ছে লেন্স। এই লেন্সের আমরা ফার্স্ট একটা পার্ট পড়েছি। সেখানে কি কি পড়েছি আমরা লেন্সে? লেন্সের ক্ষেত্রে আমরা পড়েছি যে কাকে বলে, এগুলো ডেফিনেশন পড়েছি। আর বিভিন্ন পার্ট, লেন্সের পার্ট সম্বন্ধে পড়েছি। যেমন ধরে নাও লেন্সের ক্ষেত্রে বক্রতা কেন্দ্র কাকে বলে, তারপর তোমার প্রধান অক্ষটা কি, এগুলো সম্বন্ধে আমরা জেনেছি। তার সাথে সাথে এগুলো জানার পরে খুব ইম্পর্টেন্ট যে জিনিসটা আমরা জেনেছি সেটা হচ্ছে আলোক কেন্দ্র। তো আলোক কেন্দ্র সম্বন্ধে আমরা একটা, আলোক কেন্দ্র যেটাকে বলছি অপটিক্যাল সেন্টার, এটা সম্বন্ধে আমরা একটু আইডিয়া পেয়েছি যে যদি এরকম ধরনের কোনো একটা লেন্স হয়, যার বাম দিক দিয়ে এরকম ধরে নাও যে বক্রতাটা আছে তার বক্রতা কেন্দ্র ধরে নাও, এটা যদি দুটো সেন্টার হয়, এদিক দিয়ে সেন্টার হচ্ছে ধরে নাও C1, এই সেন্টারটা হচ্ছে এই বক্রতাটার, বাম দিকের বক্রতাটার বক্রতা কেন্দ্র C1। আর ডান দিকে যেটা রয়েছে সেটা আলাদা কার্ভেচারের হতেই পারে, তার বক্রতা কেন্দ্র ধরে নাও কোনো একটা জায়গা আছে C2। এই C1 আর C2 কে যদি যোগ করে আমি এক্সটেন্ড করি, তাহলে যে অক্ষ পাবো সেটাকে আমরা নাম দিয়েছি প্রধান অক্ষ। এগুলো বারবার দু তিনবার আমাকে বলতেই হবে, কারণ এগুলো দিয়েই অ্যাকচুয়ালি চ্যাপ্টারটা শুরু হয়। এই প্রধান অক্ষ হওয়ার পর আমরা আহ বোঝার চেষ্টা করছিলাম যে আলোক কেন্দ্র কাকে বলে। তো এটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল, কোন একটা স্বচ্ছ প্রতিসারক মাধ্যম, যে কোনো জিনিস, সেটা হতে পারে কাচের, হতে পারে জলের, হতে পারে অন্য কোনো ম্যাটেরিয়ালের, এই ধরনের মাধ্যমকে বলা হয় লেন্স। তো এইটা হচ্ছে উভয় উত্তল লেন্স, উভত্তল লেন্স। তো সেক্ষেত্রে কোনো রে যদি এরকম করে আসে, আসার পর এর মধ্যে দিয়ে কোনো একটা পয়েন্টে যাওয়ার পর যখন নির্গত হবে, তখন এই যে আপতিত আর নির্গত রশ্মি, এটার নাম যদি আমরা দিই পি, কিউ, আর, এস, এবং পি কিউ যদি প্যারালাল হয় আর এস এর, তাহলে এই কিউ আর যে পথটা প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে, সেটা ধরে নাও এটা ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে ও হবে আলোক কেন্দ্র। এবং এখানে আমরা দেখেছি যে এই যে বাম দিকের যে বক্রতাটা, বাম দিকের যে বক্রতা, তার যদি রেডিয়াস অফ কার্ভেচার হয় R1, আর ডান দিকেরটা রেডিয়াস অফ কার্ভেচার যদি হয় R2, তাহলে এই রেডিয়াস অফ কার্ভেচার R1 এবং R2 এর উপর নির্ভর করে যে ও পজিশনটা কোথায় আছে। তাহলে এই আলোক কেন্দ্র একটা নির্দিষ্ট বিন্দু, এটা আমরা বুঝেছিলাম এবং সেটা আমরা প্রমাণ করেছিলাম যে আলোক কেন্দ্র কোনো একটা লেন্স যখন তৈরি হয়ে যাবে, লেন্স তৈরি হয়ে যাওয়া মানে কি, লেন্স তৈরি হয়ে যাওয়া মানে হচ্ছে তার বাম দিক আর ডান দিকের যে বক্রতা, সেই বক্রতাগুলো ফিক্সড হয়ে যাওয়া, সেই সারফেস গুলো ফিক্সড হয়ে যাবে। সেই সারফেস গুলো ফিক্সড হয়ে গেলে R1 আর R2 ফিক্সড হয়ে যাবে। R1 আর R2 যদি ফিক্সড হয়ে যায়, তাহলে আলোক কেন্দ্রও বলছে ফিক্সড হয়ে যায়। তার কারণ যদি আমরা এই দিকটা ধরে নিই, বাম দিকটা আমরা ধরেছিলাম, কি ধরেছিলাম, বাম দিকটা ধরেছিলাম সম্ভবত বি, এই দিকটা ধরেছিলাম বি, এই দিকটা ধরেছিলাম এ, এ এবং বি ধরেছিলাম, তাতে আমরা দেখেছিলাম ও এ বাই ও বি সমান কি পেয়েছিলাম বলতো দেখি, R1/R2 না R2/R1? এটা পেয়েছিলাম না পাইনি? ও এ বাই ও বি সমান R2/R1, মনে আছে না নাই? হ্যালো? এবং এই যে ফান্ডাটা, এর মধ্যে যদি আমরা এবি টাকে, এবি সমান, যদি এবি সমান যেহেতু থিকনেস টি, সেটা দিয়ে আমরা ও এ আর ও বির মান বার করতে পারি। কি করে বার করতে পারি? দেখো, তাহলে আমরা এখানে পেলাম ও এ বাই ও বি সমান পেলাম R2/R1। কোনটা ও এ? এই দিকটা যদি তোমার এ হয়, এখানটা যদি বি হয়, এই পয়েন্ট গুলো, আর এইটা যদি আলোক কেন্দ্র হয়, আর আমি রে আঁকছি না, এটা যদি ও হয় আলোক কেন্দ্র, এর কার্ভেচার
এদিককার কার্ভেচার যদি তোমার হয় R1 আর এদিককার কার্ভেচার যদি তোমার হয়, এই যে বাম দিকে কার্ভেচারটা যদি হয় R2, রেডিয়াস অফ কার্ভেচার, বক্রতা ব্যাসার্ধ যদি R2 হয়, তাহলে এই ফর্মুলাটা আমরা প্রমাণ করেছি। এবং এবি, নাও এবি সমান যদি টি হয়, যেটা হচ্ছে থিকনেস, তাহলে আমরা ইজিলি প্রমাণ করতে পারবো যে ওএ প্লাস ওবি এটা সমান হচ্ছে টি। এবি মানে হচ্ছে ওএ প্লাস এও প্লাস ওবি, এটা সমান টি। এবার এইটাকে আমরা যদি ওবি দিয়ে ভাগ করে দিই, ডিভাইডেড বাই ওবি যদি করে দিই উভয় পক্ষে, তাহলে আমরা কি পাবো? এখানে পাবো ওএ বাই ওবি প্লাস ওবি বাই ওবি মানে 1 সমান টি বাই ওবি পাবো। এবার এইটার মান আমার জানা ওপর থেকে, এটা সমান হচ্ছে R2 বাই R1, R2 বাই R1 প্লাস 1 সমান হচ্ছে টি বাই ওবি। এবার এখান থেকে আমরা লিখতে পারি টি বাই ওবি সমান হচ্ছে নিচে R1 উপরে R1 প্লাস R2, তাহলে ওবি সমান হচ্ছে ভগ্নাংশের ভাগ উল্টে গেলে পাবো কি R1 বাই R1 প্লাস R2 ইন্টু টি। এটা হচ্ছে এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কার সাথে সমানুপাতিক? যার সাথে যে বিন্দুটা লেগে আছে বি বিন্দুটা, সেই বি বিন্দুর যে কার্ভেচারের তার রেডিয়াস অফ কার্ভেচারের সাথে সমানুপাতিক। তাহলে ও এটা কি হবে? সিমিলারলি ও এটাও আমরা বার করতে পারবো। সিমিলারলি ও এ সমান পাবো R2 বাই R1 প্লাস R2 ইন্টু টি। তাহলে এই ও এ আর ওবি ফিক্সড, তার কারণ হচ্ছে R1 R2 ফিক্সড এবং লেন্সের যে থিকনেস টি যেটা এবি সেটাও হচ্ছে ফিক্সড। তার মানে ও বিন্দু একটা ফিক্সড বিন্দু, এটা আমরা পেলাম। এটা আমরা আগের দিনও আলোচনা করেছি, এই পার্টটুকু আমরা ক্যালকুলেশন করিনি, সেটুকু আমি করে দিলাম। এবার এখানে যে ইম্পর্টেন্ট পয়েন্ট এরপর তোমাদের করতে দিয়েছিলাম সেটা হচ্ছে যদি এটা প্ল্যানো কনভেক্স হয় বা প্ল্যানো কনকেভ হয়, তাহলে সেক্ষেত্রে কি ফান্ডা হবে সেটা আমরা একবার দেখার চেষ্টা করি। দেখো যদি প্ল্যানো কনভেক্স হয়, তাহলে আমরা এখানে কি পেলাম বলো? এরকম যখন থাকে, এইটা যদি এ বিন্দু হয়, এটা যদি বি বিন্দু হয়, এটা যদি ও বিন্দু হয়, তাহলে এ ও বি সমান আমরা কি পেয়েছি? টি ইন্টু R1 বাই R1 প্লাস R2। ও এ সমান কি পেয়েছি? টি ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। তাহলে পেয়েছি। R1টা কি গো? R1টা হচ্ছে, বারবার কেন বলছি, কারণ যাতে গুলিয়ে না যায়, R1 হচ্ছে এই যে বক্রতাটা নিয়েছি তার ব্যাসার্ধ হচ্ছে R1। R2টা কি গো? এই এই যে বক্রতাটা নিয়েছি তার ব্যাসার্ধ হচ্ছে R2। এইটা হচ্ছে আমার দুটো। লেন্সটা কোনটা? লেন্সটা হচ্ছে এই অংশটা হচ্ছে লেন্স। ও হচ্ছে তার বক্রতা কেন্দ্র, ও হচ্ছে বক্রতা। এই এইটা যদি আমরা এই ইকুয়েশনটা যদি ক্লিয়ারলি লিখতে পারি, তাহলে আমরা প্ল্যানো কনভেক্স মানে সম সমতলোত্তল যেটাকে বলছে, এরকম যদি লেন্স হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? ধরে নাও এইরকম লেন্স, কথা এরকম লেন্স, তাহলে সেক্ষেত্রে বলো তো দেখি, এখানে R1 সমান আর R2 সমান যদি আমি লিখি, তাহলে কি লিখতে পারি? R1 থাকবে, R2 থাকবে না, বা R1 থাকবে না, R2 থাকবে না, কোনটা কি হতে পারে বলতে পারবো? কোনটা ফাইনাইট হবে, কোনটা ইনফাইনাইট হবে? এক্ষেত্রে একদম ঠিক। তার কারণ হচ্ছে এই দিকটা R1, এখানে আমি R1 পাচ্ছি, তাহলে R1 ইকুয়াল টু R1 ফাইনাইট। কিন্তু R2 এটা যেহেতু প্লেন, তাই এখানে যে স্ফিয়ারটা হবে তার রেডিয়াস হবে ইনফাইনাইট। তাহলে R2 হচ্ছে ইকুয়াল টু তো ইনফিনিটি হয় না, R2 টেন্ডিং টু ইনফিনিটি হবে। তাহলে যদি আমি এই ফর্মুলা গুলোতে বসাই,
এই যে ফর্মুলাগুলো পেয়েছি, এই ফর্মুলাগুলোতে যদি বসায় একটায় আর টু ইনফিনিটি, তাহলে বলো তো দেখি এই দুটোর মধ্যে দুটোর মান কি দাঁড়াবে? তাহলে দেখো ও এ ও বি লিমিট লিমিট আর টু টেন্ডিং টু ইনফিনিটি ও বি, ও বির মান আমি দেখছি। তাহলে কি হবে? টি, টি তো তাহলে লিমিট আমি লিখছি লিমিট আর টু টেন্ডিং টু ইনফিনিটি টি ইন্টু আর ওয়ান বাই আর ওয়ান প্লাস আর টু। তাহলে দেখো এখানে কোনো অসুবিধা নেই, উপরে সব আর ওয়ান, নিচে ইনফিনিটি বসিয়ে দাও। তাহলে নিচে ইনফিনিটি বসালে হর হবে ইনফিনিটি, তাহলে পুরো ভ্যালুটা হবে জিরো। তাহলে ওবির ভ্যালু হয়ে গেল জিরো। তাহলে কোনখানে এ ছিল? এখানে ছিল এ, এখানে ছিল বি, বাঁ দিকে ছিল এ, ডান দিকে ছিল বি। তাহলে ওবি সমান জিরো হয়ে গেল, ওবি সমান জিরো। তাহলে ও আর বি একই বিন্দু না আলাদা বিন্দু? ও আর বি একই বিন্দু না আলাদা বিন্দু? ওবি সমান যদি জিরো হয়, তাহলে ও এবং বি হচ্ছে, ও এবং বি হচ্ছে একই বিন্দু বা অভিন্ন বিন্দু। তাহলে আলোক কেন্দ্র কে গো? তাহলে এই এ আর বি এর মধ্যে আলোক কেন্দ্র কে? ও যদি আলোক কেন্দ্র থাকতো তাহলে বি হচ্ছে আলোক কেন্দ্র। তো দিস ইজ আলোক কেন্দ্র। এইটা হচ্ছে আলোক কেন্দ্র। শুধুমাত্র ওই লাইন দিয়ে যদি রে যায় তবেই সেটা আপতিত এবং নির্গত রশ্মি পরস্পর প্যারালাল হবে, আদারওয়াইজ হবে না। সো দিস ইজ থিওরিটিক্যালি প্রুফ। এবার যদি যদি উল্টো দিকটা হতো, ধরো এই দিকটা হতো, তাহলে এখান থেকে আমরা দেখি সমতলোত্তলের কেস নাম্বার টু, কেস টু যদি দেখি এরকম যদি দেখতাম হতেই পারতো। তাহলে এইটা হচ্ছে আমার অ্যাক্সিস ধরে নাও। তাহলে আমার এ পয়েন্টটা কোনটা? এইটা। বি পয়েন্টটা কোনটা? এইটা। এ বিটা কি? এ বি হচ্ছে যে লেন্সটা পেয়েছি তার থিকনেস। এ বি হচ্ছে থিকনেস, থিকনেস সমান কত? টি। এবার আর ওয়ান মানে হচ্ছে এর বক্রতা ব্যাসার্ধ আর ওয়ান, আর টু মানে হচ্ছে এর বক্রতা ব্যাসার্ধ, এই পার্টটার বক্রতা ব্যাসার্ধ আর টু। তাহলে আর ওয়ান আর আর টুর মধ্যে দুটোর ভ্যালুটা কি লিখবো? আর ওয়ান এর জায়গায় কি লিখবো? আর টুর জায়গায় কি লিখবো বলো? আর ওয়ান সমান কত লিখবো? আর ওয়ান সমান লিখবো ইনফিনিটি। তাহলে আর ওয়ান ইকুয়াল টু তো ইনফিনিটি লিখতে পারি না। তাহলে এখানে আমি লিখবো আর ওয়ান টেন্ডিং টু ইনফিনিটি, কারণ ইনফিনিটি হচ্ছে এমন একটা, ইনফিনিটি ইজ নট এ পার্টিকুলার ভ্যালু, ইট ইজ এ কনসেপ্ট। ইনফিনিটি হচ্ছে এ কনসেপ্ট টু রিপ্রেজেন্ট আ ভেরি লার্জ নাম্বার। It is the greater number, it is always the greater number than the greatest number you can ever imagine. তুমি তোমার লাইফে যত বড় নাম্বার ভাবতে পারো তার চেয়েও বড়। সো ইট ইজ নট এ ডেফিনিট নাম্বার। সেই জন্য আমরা কোনোদিন ইকুয়াল ইনফিনিটি লিখবো না, গ্রেটার দেন তোমার টেন্ডিং টু ইনফিনিটি লিখবো। কিন্তু আর টুর জায়গায় একটা ডেফিনিট ভ্যালু পাবো, তাহলে আর টুর জায়গায় আমি আর টু লিখলাম। যদি আমরা লিখি তাহলে সেক্ষেত্রে আমরা ও এ, যদি ও একটা পয়েন্ট আমি কাল্পনিক এখানে ভেবে নিই, কোনো একটা জায়গায় ও ধরে নাও কাল্পনিক বিন্দু ও হচ্ছে, আমি ধরে নিলাম, মনে করলাম আলোক কেন্দ্র, মনে করছি যে মধ্যেখানে আলোক কেন্দ্র আছে। তাহলে তখন আমাদের যে ও বি এর যে ফর্মুলা ছিল, ও বি, সেটা ছিল টি ইন্টু আর ওয়ান বাই আর ওয়ান প্লাস আর টু। ও এর যে ফর্মুলা ছিল সেটা হচ্ছে টি ইন্টু আর টু বাই আর ওয়ান প্লাস আর টু। নাও এই যে আর ওয়ান টেন্ডিং টু ইনফিনিটি যদি আমি করি, আর ওয়ান টেন্ডিং টু লিমিট আর ওয়ান টেন্ডিং টু ইনফিনিটি যদি আমি করি, কন্ডিশন পুট করি, ওবিতেই পুট করলাম ধরে নাও, ওবিতে, তাহলে আমি কি করে ক্যালকুলেট করব? তো দ্যাট ইজ ইকুয়াল টু লিমিট আর ওয়ান টেন্ডিং টু ইনফিনিটি। দেখো টি, উপরেও আর ওয়ান আছে, নিচেও আর ওয়ান আছে, তাহলে আমরা নিশ্চয়ই উপরে নিচে ইনফিনিটি বাই ইনফিনিটি করলে লিমিটের ভ্যালু আমরা ক্যালকুলেট করতে পারবো না।
তাহলে r1 দিয়ে উপর নিচে ভাগ করি বা ডেরিভেটিভ মেরে দিই, যা খুশি করতে পারো। যদি উপর নিচে আমরা r1 দিয়ে ভাগ করে দিই ডেরিভেটিভ মারার আগে, কারণ এখানে r2 টা অ্যাড হয়ে আছে, তাহলে এখানে আমরা করতে পারি লিমিট r1 যদি টেন্ডিং টু ইনফিনিটি হয়, তাহলে আমরা বলতে পারি যেহেতু r1 টেন্ডিং টু ইনফিনিটি, তাহলে 1 বাই r1 টেন্ডিং টু 0, তাহলে লিমিট 1 বাই r1 টেন্ডিং টু 0, কারণ 1 বাই 1 বাই করবো t ইন্টু 1 বাই r1 করলে এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই এখানে হচ্ছে r1 বাই r1 প্লাস r2 বাই r1। তাহলে এটা হলো 1, এটা হলো 1। তাহলে এই জায়গাটায় দেখো কি দাঁড়াবে, তোমরা লিমিট নিশ্চয় পড়েছো, লিমিট তো পড়া হয়ে গেছে নিশ্চয়। লিমিট 1 বাই r1 টেন্ডিং টু 0, এটা হচ্ছে t বাই 1 প্লাস r2 ইন্টু 1 বাই r1। তাহলে 1 বাই r1 এর জায়গায় এখন 0 যদি আমরা বসাই, তাহলে এইটা পাচ্ছি 0, শুধু এটা পাচ্ছি t। তাহলে এই পুরো ভ্যালুটা আমি পাচ্ছি কত, এটা সমান আমি পাচ্ছি t, কারণ এটা সমান আমি পাচ্ছি t। তাহলে ওবি, এই এবি সমান টি, আবার ওবি সমানও টি। তাহলে এখানে পাচ্ছি এবি সমান আমি জানি টি ধরেছি, আর পেলাম কি ওবি সমান টি। তাহলে বলো তো দেখি ও এ সমান কত, কত হবে ও এ সমান? এবি 0 হবে, কারণ এবি সমান টি, আবার ওবি সমানও টি পেলাম, তাহলে ও এ সমান হবে 0। তাহলে ও এ সমান যদি 0 পায়, তাহলে ও এবং এ সেম বিন্দু, সেম বিন্দু। যদি আমরা সেম বিন্দু পাই, তাহলে কোনখানে এ রেখেছি এইটা, তাহলে দিস ইজ আলোক কেন্দ্র, এইটা আলোক কেন্দ্র, এই ওটা নয়, ভেতরেরটা নয়, এটা আলোক কেন্দ্র হবে। এইভাবে আমরা প্ল্যানো, কনভেক্স, কনকেভ এটসেট্রা এদের ক্ষেত্রে আলোক কেন্দ্র আমরা নির্ণয় করব। দেখো আমরা কোনটা ভাবে বলো, ওইটা নিয়েও করা যেত, ভেরি গুড। ওইটা নিয়ে করলে ডাইরেক্ট বেরিয়ে যেত, ওইটা নিয়ে করলে ডাইরেক্ট বেরিয়ে যেত, 0 হয়ে যেত, সেটাও করা যেত, কোনো অসুবিধা নেই। না, আমি জাস্ট বলার চেষ্টা করছি, তার মানে এখান থেকে কি শিক্ষা পেলাম, যে প্ল্যানো কেস যদি হয়, প্ল্যানো কনভেক্স যদি হয়, কনভেক্স যদি হয়, সেক্ষেত্রে আমরা ডিরেক্ট এরকম আমরা বলতে পারি যে এইটা হচ্ছে আলোক কেন্দ্র, আলোক। এরকম যদি হয়, তাহলে শিওর আমরা বলবো দিস ইজ আলোক। এবার দেখো এইটা বলে দেওয়ার পর নিশ্চয় আমি এক্সপেক্ট করব যে এই ক্ষেত্রে তোমরা কোনটা আলোক কেন্দ্র হয় সেটা বার করবে। এখানে এই দুটোর পয়েন্ট কোথায়, বাইরে ভেতরে কোথায় আলোক কেন্দ্র, এটা তোমরা বার করবে। একটু ট্রাই করো, একটু খোঁচাখুচি করো, একটু ইকুয়েশন গুলোকে নিয়ে প্লে করো, তাহলে বুঝতে পারবে, আদারওয়াইজ বুঝতে পারবে না, শুধুমাত্র স্পুন ফিডিং হবে। কোথায় আলোক কেন্দ্র হয় সেটা দেখো। এভরি ইকুয়েশন হ্যাজ বিন গিভেন টু ইউ, সমস্ত ইনফরমেশন, সমস্ত অস্ত্র তোমাদেরকে দেওয়া হয়েছে, খালি একটু ক্যালকুলেশন করতে হবে, একটু ক্যালকুলেশন করতে হবে, একটু ফিল করতে হবে, এটা দেখ। আর যেটা দেখেছিলাম, যেমন ধরে নাও আহ উত্তল অবতল, মানে এইরকম ধরনের, ধরে নাও এরকম টাইপের লেন্স, সেগুলোর ক্ষেত্রে বাইরে থাকে তোমার তোমার এটা, এরকম কেসের সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এই যে বাইরেরটা যেটা থাকবে না, তার রেডিয়াস অফ কার্ভেচার বেশি থাকবে, এটা কম থাকবে, বা কম থাকলো বেশি থাকলো, যা হলো হলো, দুটো আমি সেন্টার অফ কার্ভেচার পাবো। তাহলে এই এর একটা সেন্টার অফ কার্ভেচার পাবো, এর একটা সেন্টার অফ কার্ভেচার পাবো, দুটো পেয়ে আমি দুটোকে যোগ করলে এটা আমি পাবো অ্যাক্সিস। এবার এই ক্ষেত্রে বলছে যে এই যে এর উপর যে আলো ফেলবো, এরকম করে যদি আলো পড়ে, এইভাবে যদি যায়, তাহলে এই দুটো প্যারালাল। তাহলে এইটা পি, এটা কিউ, এটা আর, এটা এস, তখন যদি পি কিউ ইজ প্যারালাল আর এস হয়, তাহলেই তো তখন এই পি কিউটাকে আমি বর্ধিত করলে এই যে পয়েন্টটা কাজ করছে, এইটা হবে আমার আলোক কেন্দ্র। তাই সবসময় যে ভেতরে থাকবে তার কোনো মানে নেই, এটা পি ধরে নাও।
তাহলে এইটা হচ্ছে আমার ও। এইভাবে আলোক কেন্দ্র দেখো তোমাদের বইয়ে ড্রয়িং করা আছে, সেগুলো একটু দেখে ড্রয়িং করে নিলেই হয়ে যাবে। ওকে, এটা আরেকবার তোমরা ভেবো, যদি না বুঝতে পারো তাহলে সামনে আমি তো অফলাইন ক্লাসে যাচ্ছি, আমরা আবার এই জিনিসটা নিয়ে ডিসকাস। সো ইট ইজ ভেরি সিম্পল। এখানে ফান্ডা হচ্ছে এটাই, যে আলোক কেন্দ্র মানেই যে একদম কেন্দ্রে থাকতে হবে এমন কোনো ব্যাপার না। যেমন ধরো না রিং, কোন একটা গোলকের যেমন আহ গোলক যদি ফুটবল হয় তার কেন্দ্রটা তার ভেতরে থাকে, কিন্তু কোনো একটা আংটি তার কেন্দ্র তো তার বাইরে থাকে। সুতরাং আলোক কেন্দ্র মানেই যে ভেতরে থাকবে তার কোনো মানে নেই, বাইরেও থাকতে পারে। তো অ্যানুলার যদি লেন্স হয়, যেটা খুব ছোট্ট একটা জায়গা জুড়ে থাকে, তার মধ্যে থাকার সবসময় চান্স থাকে না। কিন্তু একটা জিনিস শিওর, একটা জিনিস যেটা শিওর, সেটা হচ্ছে যদি উভয় উত্তল হয়, উভয়োত্তল হয়, তাহলে কোথায় থাকবে? উভয় উত্তল যদি হয় এবং দুটোই যদি R1 = R2 যদি হয়, একদম সুন্দর সিস্টেমেটিক যদি হয়, তাহলে সেক্ষেত্রে কোথায় থাকবে? আর উভয় অবতল যদি হয় তার ক্ষেত্রে কোথায় থাকবে? উভয় ক্ষেত্রেই কিন্তু একদম মিড পয়েন্টে থাকবে। উভয় উভয়া অতল বল অথবা অতল, এরকম যদি হয়, সেখানেও যদি R1 = R2 হয়, তাহলে এই কেসটা, এটা হচ্ছে এই কেসটা, দুই ক্ষেত্রে এক্সাক্ট এক্সাক্ট মিড পয়েন্ট। ওকে, এবার নেক্সট বলো। কোন দিক থেকে? অবতল উত্তল। সবসময় বাম দিক থেকে আলো ফেলবে লেন্সের ক্ষেত্রে। এরা সবসময় রুল বলছে বাম দিক থেকে আলো ফেলবে। কেন উপর থেকে আমরা তুলতে পারি না? না, কেন 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 বাম দিক থেকে আলো ফেললাম যে এখানে। হুম, ঠিক ঠিক ঠিক। তাহলে এইরকম করে ছবি আঁকবো তখন, এ- এরকম করে ছবি আঁকবো। এই, তখন এই দিক থেকে আলো ফেলবো, ধরে নাও এই এলো, ঠিক, এই বেরোলো, এই, সরি এটা আঁকতে পারলাম না। ধরে নাও এরকম করে গেল, এই এলো আলো, এই বেরোলো, আর এই এলো। তখন এই এই যে পি, কিউ, আর, আর এস, এইটা যদি তোমার পি কিউ ইজ প্যারালাল আর এস যদি হয়, তাহলে এই পয়েন্টটা হচ্ছে তোমার, এইটা হচ্ছে আলো, আলোক তন্ত্র। লেন্সের ক্ষেত্রে সবসময় যেহেতু দুই দিক থেকেই আলো পড়তে পারে, সো ইট ইজ কনফিউজিং। এবং এবং মজার বিষয় কি জানো তো, এই যে এক্ষুনি যখন আমরা এই অনুবন্ধী ফোকাস, অনুবন্ধী সূত্রটা পড়বো, লেন্সের যে সূত্রটা, সেটাকে বলা হয় কনজুগেট রিলেশন, বস্তু দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব। তখন আমরা বুঝতে পারবো এই যে নাটকটা আমি করলাম, যে একবার বাঁ দিক থেকে ফেললাম, একবার ডান দিক থেকে ফেললাম, দুই ক্ষেত্রেই কিন্তু আলো যেহেতু প্রত্যাবর্তক, দুই ক্ষেত্রেই কিন্তু একই ঘটনা ঘটবে। সুতরাং এই যে মানে সেই জন্য আগে থেকেই স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে যে দুটোকে আইডেন্টিফাই করার জন্য, যখন তুমি প্রো হয়ে যাবে তখন যে কোনো দিক থেকে আলো ফেলো, কোনো অসুবিধা নেই। কিন্তু যেহেতু আমরা এখন শিখছি, আমরা এই বইয়ের যেটা বলছি সেটা বলছিস নাকি? চিত্র নাম্বার ৩, বইয়ে যেটা দেওয়া আছে, বইয়ে দুটোই কোন দিক থেকে ফেলেছে? দুটোই একই দিক থেকে ফেলেছে। বইয়ে বইয়ে দুটোই একই দিক থেকে ফেলেছে, মানে বেসিক্যালি দুটোই কিন্তু তোমার মানে কি করেছে দেখো, উত্তল, ও তাহলে দুটো হতে পারে, দুই দিকেই থাকতে পারে, বাঁ দিকেও থাকতে পারে, ডান দিকেও থাকতে পারে। আমি এই যে জিনিসটা এখানে যদি আমি এই দিকে ফেলি,
অবশ্য এখানে তো করা যাবে না এখানে। আচ্ছা, এটা যদি কার্ভেচার, এই লেন্সটার জন্য এরকম হবে, এই লেন্সটার জন্য এরকম হবে। কার্ভেচার যদি এরকম হয়, এরকম বড় হয়, তো সেকেন্ডটা দেখাচ্ছি এখানে যেমন দুটো লেন্সের মধ্যে তফাৎ আছে। একটা দেখো এরকম আছে, তারপর এরকম আছে। দুটো লেন্স কিন্তু ডিফারেন্ট। এরকম হচ্ছে অ্যাক্সিস। সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমি হয়তো হয়তো আমি এইভাবে ফেলে এই কেসটা হয়তো নাও করতে পারি, নাও পেতে পারি। এটা ডিপেন্ড করছে যে এর R1 কেমন হবে, R2 কেমন হবে, এগুলোর উপর নির্ভর করছে। R1 বেশি না R2 বেশি। এখানে যেমন পরিষ্কার বোঝা যাচ্ছে, এখানে দেখো খুব পরিষ্কার বোঝা যাচ্ছে কোনটা বড় বলো তো দেখি, R1 বড় না R2 বড়। এখানে ধরে নাও এই কার্ভেচারটা বড়, এই দুটো বইয়ে যে দুটো ছবি দেওয়া আছে সেই দুটো ছবি কিন্তু কমপ্লিটলি আলাদা। দেখো এইটা হচ্ছে R1 ধরছি আমি, কথার কথা, এটা R2 ধরছি, কে বড় বলো? R1 বড় না R2 বড়? বলতে পারবে কেউ? অবশ্যই R2 বড়। R2 ইজ গ্রেটার দেন R1। কিন্তু 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 এটা যদি আমি এরকম করে আঁকি, তাহলে এইটা হচ্ছে ধরে নাও R1, এইটা ধরে নাও R2, তাহলে কে বড়? ওয়ান ইজ গ্রেটার দেন। তার মানে সেই জন্য দুটো লেন্সের দু ধরন, completely two different types of lens. They are they are completely two different types of lens. সেই জন্য different types of lens। তার জন্য আমি বললাম যে এরকম হলেই উত্তল, সরি, অবতলোত্তল, এগুলো হচ্ছে অবতল উত্তল, কারণ আমার লেন্সের বাঁ দিক থেকে আমি দেখবো আগে। অবতল উত্তল দুটোই কিন্তু অবতল উত্তল, দুটোই অবতল উত্তল। বাট বাট দুটোই আলাদা, বাট দুটো আলাদা, কমপ্লিটলি ফান্ডা আলাদা, দুটো আলাদা। সেজন্যই আমি বললাম যে অবতলোত্তল হলেও দুজনের কিন্তু আলোক কেন্দ্র দুটো আলাদা থাকতে পারে। ডিপেন্ড করছে R1 আর R2 কার কেমন তার উপর। কিন্তু যেমনই হোক না কেন, যাই হোক না কেন, যদি এই পয়েন্টটাকে আমি এ ধরি, এই পয়েন্টটাকে আমরা বি ধরি, আর ধরে নাও এই পয়েন্টটা ও হয়, এই পয়েন্টটা যদি আমরা এ ধরি, এই পয়েন্টটা যদি বি ধরি, আর সেই পয়েন্টটা ধরে নাও কথার কথা ও হয়, তাহলে ওএ বাই ওবির যে ফর্মুলা আমরা পেয়েছি সেটা মেনটেন হবেই হবে। ওএ বাই ওবি সমান R2 বাই R1 হবেই। ও এ বাই ওবি সমান R2 বাই R1, এটা মাস্ট ফলো, ইট মাস্ট ফলো। এইটা আমার বক্তব্য, এইটা কিন্তু ফলো হবে। কিন্তু নির্ভর করছে, বলো কি বলছো? ও দু ক্ষেত্রে হলো না কেন? কোনটা ক্ষেত্রে বলো? না 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 না, ছবি অনুযায়ী কেন করব আমি? ওএ বাই ওবি সমান না, সেটা করব না। তার কারণ হচ্ছে এই কার্ভেচারটা তো আলাদা, এবং ও বিন্দু তো এইদিকে থাকবে কিনা জানি না আমি। হয় এদিকে থাকবে, নাহলে এইদিকে থাকতে পারে না। সো R1 আর R2 ডাইরেকশনও আলাদা। যেমন ধরে নাও এখানে R2 টা, R1 যেটা বলছি, সরি, এটা হচ্ছে R2। ওই জন্য বলছিস এটা? আর ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, সেই অনুযায়ী আচ্ছা আচ্ছা, সেটা হলে একদম ঠিক বলেছো, এটা পুরো উল্টো করে দিলাম। আমাদের নোমেনক্লেচার অনুযায়ী বাঁ দিকেরটা R1, ডান দিকেরটা R2। কিন্তু দেখো এই R1টা কিন্তু এখন নেগেটিভ, এই R1টা কিন্তু নেগেটিভ, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের R1 ছিল এরকম, এরকম R1 ছিল, কিন্তু এটা এইদিকে এসছে নেগেটিভ।
সেরকম সমস্ত কিছু ফলো করলে আলটিমেটলি এই যে ফর্মুলাটা আমাদের আছে এই ফর্মুলাটা ফলো করবেই। ওকে, এটা একটু ভেবো। হুম, হুম। কোনোভাবেই সেটাকে তুমি প্যারালাল করা যাবে না। দেখো আমি তো এখানে রাফ করান ছবি আঁকছি, সেটাই আমি যেটা সুমিয়া প্রশ্ন করলো যে এই দুটোর মধ্যে তফাৎ কি, সেখানেই আমি বলার চেষ্টা করলাম এটাই যে একটাতে তুমি নিচ থেকে উপরে টেনে প্যারালাল করতে পারবে, এখানে যেমন কেটে দিলাম হয়তো এরকম করা যাবে না। এবার হয়তো কেন আপনি বলছেন, কেন ডেফিনেটলি আপনি বলছেন করা যাবে না? নিশ্চয়ই করা যাবে না। কেন করা যাবে না আমি বলছি, তার রিজনটা আমি তোমাদেরকে লজিক তোমাদেরকে দাঁড় করালাম যে R1 আর R2 র মধ্যে, R1 আর R2 র মধ্যে যদি ডেফিনিট এই ওএ বাই ওবি এই রিলেশনটা উইথ সাইন কনভেনশন পজিটিভ নেগেটিভ বসিয়ে যদি করতে হয়, তাহলে ও একটি নির্দিষ্ট বিন্দু যদি হতে হয়, তাহলে একটা নির্দিষ্ট লেন্সের জন্য নির্দিষ্ট। কিন্তু আমি যদি বাঁ দিকেরটা বড় ডান দিকেরটা ছোট করি, তাহলে একদিকে থাকবে, এটা বড় এটা ছোট করলে অন্যদিকে থাকবে। সেক্ষেত্রে এই ছবি তো আমি হাতে আঁকতে পারি না। চাঁদা কম্পাস অ্যাকচুয়াল জিওমেট্রি দিয়ে যদি ছবিটা আমরা আঁকতাম, তাহলে দেখতে পারতাম ওইভাবে করা যাবে না। আজকের ছবিটায় না R1 গ্রেটার দেন R2। এই তো এইটা তো এইটা তো এর ছোট গোলক তো, বাইরের গোলকটা ছোট গোলক আর ভেতরের গোলকটা বড় গোলক। এরকম যদি থাকে, এরকম যদি চাঁদ থাকে, তাহলে কোন দিকটা বক্রতা বেশি? কার বক্রতা বেশি বলো? এটার বক্রতা বলছি, বক্রতা ব্যাসার্ধ কার বেশি? এটার বক্রতা ব্যাসার্ধ কি হবে, কম না বেশি? এটার কম, কারণ এ বেশি বেঁকে গেছে। আর এর বক্রতা ব্যাসার্ধ বেশি, কারণ এ যে গোলকটা তৈরি করবে, এটা বড় গোলক তৈরি করবে এরকম, আর এ যে গোলকটা তৈরি করবে এটা ছোট গোলক তৈরি করবে এরকম। বোঝা গেছে? ওকে, তাহলে আমরা এবার শুরু করি। এবার এর পরে আর একটা জিনিস তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম, সেটা তোমাদেরকে ব্যাখ্যা করতে দিয়েছিলাম। অনেক সময় এই জিনিসটা সবারই কনফিউশন থাকে যে লেন্স কি করে কাজ করে। এটা আমি জাস্ট, তোমরা ছোটবেলা থেকে জানো এবং অনেকেই খুব সুন্দর লিখেছো, কিন্তু স্টিল আমি এই জিনিসটা একবার জাস্ট একবার হালকা করে বলে দিই যে কয়েকটা পয়েন্ট যেটা উল্লেখ করতে হবে। যেমন ধরো না, এই উত্তল লেন্স যদি আমরা এরকম করে ড্র করি, তাহলে এই যে প্রথমে এটা উত্তল লেন্স, তারপরে এরকম আমি আর একটা আঁকলাম লেন্স, এরকম করে আমি বলেছিলাম যে এরকম কতগুলো তোমরা প্রিজম এঁকে নেবে। তাহলে প্রশ্ন হচ্ছে, একটাই তো প্রিজম এঁকে দিতে পারতাম, ওপরে একটা নিচে একটা এঁকে দিতে পারতাম। কিন্তু অ্যান্সার হচ্ছে না, ওরকম ওরকম হয় না লেন্সের ক্ষেত্রে, কারণ এগুলো গোলক, এগুলো গোলীয় তল, এগুলো গোলীয় তল, এগুলো কিন্তু ট্রায়াঙ্গুলার নয় যে এরকম এরকম করে একটা প্রিজম বসিয়ে দিয়েছি, এরকম করে একটা প্রিজম বসিয়ে দিয়েছি। দিস ইজ নট দ্য কেস। এটা কিন্তু লেন্স নয়, এটা লেন্স নয়, এটা লেন্স নয়। তাহলে তফাৎ কি? তফাৎ হচ্ছে এই যে প্রতিসারক কোণ, এইটার আর এইটার প্রতিসারক কোণে, বড়টার প্রতিসারক কোণ, আমরা এটাকে যে এক্সটেন্ড করে পাবো এরকম করে, আমরা দেখবো এটা অনেক দূরে গিয়ে মিলিত হচ্ছে এই দুটো, এখানে গিয়ে হয়তো মিলিত হলো। তাহলে এই কোণ আর এই কোণের মধ্যে দেখা যাবে যে এটা বেশি, এটা বেশি, এটা কম। তাহলে যত তুমি অক্ষ থেকে দূরে যাবে, তত যে ছোট ছোট প্রিজম গুলো নেবে, তাদের প্রতিসারক কোণ বাড়তে থাকবে। তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রে এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অ্যাড করতে হবে। উত্তল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষ থেকে
প্রধান অক্ষ থেকে যত উপরের দিকে উঠবে, যত উপরের দিকে উঠবে কি হবে, প্রতিসারক কণ, ছোট্ট ছোট্ট যে প্রিজম নিয়েছি, ছোট ছোট প্রিজম যেগুলো ধরা হয়েছে, ছোট ছোট ধরে নেওয়া প্রিজম যেগুলো রয়েছে, ধরে নেওয়া প্রিজম গুলির প্রতিসারক কোণ এ, প্রতিসারক কোণ এ এর মান বাড়তে থাকে। এবার এ এর মান যদি বাড়তে থাকে তাহলে কি হবে গো, এ যদি বাড়তে থাকে, এটার এ সব থেকে বেশি, বলো। হুম, কেন কমবে? এই যে বলছি প্রধান অক্ষ থেকে যত উপরের দিকে উঠবো ধীরে ধীরে বাড়তে থাকবে এর মান। এখানে তো দেখো লম্বা ছুঁচলো হয়ে গেল, এটার এ কম, এ কম, এটার এ বেশি। এটা শুধুমাত্র উপরের দিকে নয়, নিচের দিকেও তাই হবে, নিচের দিকেও তাই হবে। এটার এ কম, এটার এ বেশি। এবার এ কম বেশি হলে কি হয় গো, প্রিজমের ক্ষেত্রে বিচ্যুতিটা আলাদা আলাদা হয়। ঠিক, চ্যুতিটা আলাদা আলাদা হবে। তাহলে এখানে আমরা জানি যে এর সাথে রিলেশন আছে ডেল্টা, ডেল্টা সমান যদি আমরা থিন লেন্স ধরি তাহলে মিউ মাইনাস ওয়ান ইন্টু এ হয়। তাহলে ডেল্টা ইজ প্রপোর্শনাল টু এ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে লেন্সটা রয়েছে, সেই লেন্সের এখানে যে জিনিস, এখানে যে রেটা এসে পড়ছে সে কম বিচ্যুত হচ্ছে, কিন্তু এখানে যে রেটা পড়ছে সে বেশি বিচ্যুত হচ্ছে। এখানে যে লেন্সটা আছে সে কম বিচ্যুত হচ্ছে, এখানে যে রেটা আছে সে বেশি বিচ্যুত হচ্ছে, তবেই তো সে, তারা একই জায়গায় মিলিত হচ্ছে, তবেই তো একই জায়গায় মিলিত হচ্ছে তারা, তবেই তো লেন্সের এই অভিসারী ক্রিয়া হচ্ছে। অভিসারী ক্রিয়াটা তবেই হচ্ছে, এখানে ফোকাস হয়ে সব বেরিয়ে যাচ্ছে চারিদিকে। সিমিলারলি অপসারীর ক্ষেত্রে উল্টোটা হয়। অপসারীর ক্ষেত্রে আমার এরকম নিচ্ছি আমরা, তাহলে এইটা হচ্ছে আমার এই, তারপরটা হচ্ছে এই হালকা, তারপরটা প্লেন, তারপরটা ধরে নাও এই, তারপরটা এই। তো এখানে দেখা যায় এর এ এখানে, কিন্তু এর এ কোথায় হবে, এটা ভালো করে আঁকলে বুঝতে পারবো। কি হবে প্রিয়ন্তন বলো, এর মান কি হবে? তুমি তো দারুণ ছবি এঁকেছিলে। প্রিয়ন্তন পালিয়ে গেছে। এই এর মানটা কি হবে বলো, যত প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে যত নিচের দিকে নামবো এ কি হবে এক্ষেত্রে? তাই কি? হুম, এর মান কমবে, এই যে, ঠিক ঠিক ঠিক, এর ক্ষেত্রে এ কমবে, এর ক্ষেত্রে এ কমবে, কারণ এখানে এ হচ্ছে এতটা, এরকম এ হলো, এখানে এ হচ্ছে এরকম, এই বাড়ছে যে এখানে এ, নাকি এ কমবে? এটা ছবি এঁকে দেখবে, ছবি এঁকে দেখবে যে প্রধান অক্ষ থেকে উপর বা নিচের দিকে গেলে এরকম, এরকম, এরকম যে যায়, এটা তো সমান্তরাল বেরোয় না, এরকম বেরোয়, এরকম বেরোয়, এ সোজা বেরিয়ে যায়, এরকম বেরোয়, এরকম বেরোয়, দিস ইজ ডাইভার্জেন্ট লাইন। ডাইভার্জেন্ট তার মানে কি, এরা যদি পিছন দিক থেকে আমরা যদি এদেরকে টানি তাহলে গিয়ে একটা বিন্দুতে মিলিত হয়, পিছন দিক থেকে টানলে একটা বিন্দুতে মিলিত হয়, নিয়ে এখানে আমার মনে হয় যেন এই বিন্দু থেকে অপসৃত হচ্ছে। এবার এখান থেকে এই, এই যে ড্রয়িং থেকে কি বুদ্ধি করে বলতে পারবে যে কার বেশি, কে বেশি বেঁকেছে, কোনটার এ বেশি? এ কোনটার বেশি?
অবশ্যই। তাহলে এ বাড়ে, এক্ষেত্রেও বাড়ে, এক্ষেত্রেও বাড়ে এর মান, এক্ষেত্রেও এর মান বাড়ে। সেটাই আমি প্রিয়ন্তন বলছি যে কমে না, এক্ষেত্রেও এর মান বাড়ে। যদি এটা বেশি না বাড়তো, যদি এর চেয়ে কম বাড়তো, তাহলে তো ওই দিক পালিয়ে যেত। এ তো বেশি বাড়ছে বলেই তো এখানে ফেরত আসছে। তার মানে ওপরে যেগুলো ওপরের দিকে আছে তাদের এ বেশি, তাহলে গেলে এর মান বাড়ে। এর মান বাড়ে বলে ডেল্টাটাও বাড়ে। কিন্তু মজার বিষয় হচ্ছে আমরা জানি টুতিটা যেটা হয়, রেটা যেগুলো বেঁকে যায় সেগুলো বেসের দিকে বেঁকে যায়। আর এখানে এটা উল্টানো প্রিজম, তাই বেসটা উপরের দিকে বলে, আর উপরের দিকে থাকলে উপরের দিকে, নিচের দিকে থাকলে নিচের দিকে বলে এটা ডাইভারজেন্ট রে হয়, অপসারী রশ্মিগুচ্ছ হয়। তো এটাকে ভালো করে ব্যাখ্যা করুন। মানে দুটো ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমরা লেন্সের টুকরো হিসেবে ভাবতে পারি, প্রধান অক্ষ থেকে নিচের দিকে বা উপরের দিকে যায়। সব ক্ষেত্রেই যে ছোট ছোট আমরা টুকরো টুকরো প্রিজম হিসেবে ভাবছি লেন্সকে, সেই সমস্ত প্রিজম গুলোর কিন্তু প্রতিসারক কোণ যেগুলো, সেগুলো কিন্তু উপর দিকে বা নিচের দিকে নামও সেগুলো বাড়তে থাকবে, এবং তার ফলে বিচ্যুতি কোণ বাড়তে থাকবে। সেই বাড়ার জন্য কি হবে, যদি আমরা উত্তল লেন্স ধরি তাহলে সেক্ষেত্রে সমান্তরাল রশ্মিগুচ্ছ একটা বিন্দুতে মিলিত হবে সত্যি সত্যি। আর যদি আহ তোমার অবতল লেন্স হয়, উভয় অবতল লেন্স হয়, তাহলে সেক্ষেত্রে আমার মনে হবে যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। সো দ্যাট ইজ দ্য ফান্ডা। ওকে, এই ফান্ডা গুলো থেকে আমরা শুরু করব অ্যাকচুয়ালি লেন্সের ফোকাস। এবার লেন্সের আমরা ইকুয়েশনে চলে আসবো। ভেরি ইজি, কোন রকম কোনো চাপ নেই, ধীরে 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 বুঝলে আমরা বুঝতে পারবো। কিন্তু একটা স্পেশাল জিনিস আমাদের এখানে একটু ভালো করে বুঝতে হবে, স্পেশালি বুঝতে হবে যে লেন্সের ফোকাস, লেন্সের ফোকাস কয় প্রকার। এটা অনেকে অনেকে এই ব্যাপারে খুব কনফিউজড হয়। ছোটবেলায় প্রথম যখন আমি যখন পড়েছিলাম তখন আমারও প্রচুর কনফিউশন লেগেছিল। সেই জন্য আমি এই ব্যাপারটা খুব ক্লিয়ার করে বলে দিতে চাই যে লেন্সের ফোকাস কয় প্রকার, কি কি। দেখো, এর মুখ্য ফোকাস আছে, গৌণ ফোকাস আছে। মুখ্য আছে, গৌণ আছে। যেমন আমাদের মনে রাখবে, তোমাদের যেমন আমাদের লেন্সের আগে আমাদের যেমন আহ, কি তল ছিল, ওগুলোকে কি বলে জানো, গোলীয় তল ছিল। প্রতিফলক যেগুলো ছিল, গোলীয় তল যেগুলো ছিল, তার ক্ষেত্রেও কিন্তু মুখ্য ফোকাস ছিল আর গৌণ ফোকাস ছিল। কেউ বলতে পারবে গোলীয় তলের মুখ্য আর গৌণ ফোকাসের মধ্যে তফাৎ কি? সাপোজ আমি আঁকছি, এটা ধরে নাও একটা অবতল দর্পণ, এটা একটা অবতল দর্পণ। এইখানে ধরে নাও একটা বস্তু আছে, বা এই দিক দিয়ে আলো আসছে, প্যারালাল আলো আসছে, প্যারাক্সিয়াল। সেই আলোটা এই এই বরাবর গেল। তাহলে এই যে পয়েন্টটা এখানে তৈরি হলো, এই পয়েন্টটা, এই পয়েন্টটাকে কি বলা হয়? গোলীয় তলের মুখ্য ফোকাস না গৌণ ফোকাস? ঠিক, এটাকে বলছে তাহলে ও হচ্ছে মুখ্য ফোকাস। তাহলে গৌণ ফোকাস কি গো? ভেরি গুড, ভেরি গুড। সমান্তরাল রশ্মি হবে, কিন্তু প্রধান অক্ষের সাথে সমান্তরাল নয়। সাপোজ ধরে নাও আমি এক জায়গায় আঁকছি না, মুখ্যর ক্ষেত্রে এরকম হলো, গৌণর ক্ষেত্রে হবে এরকম। ধরে নাও তোমার রে, কিন্তু এর উপরে লাইট পড়েছে, তোমার ধরে নাও এইভাবে দুটো পড়েছে, তাহলে তারা, সেই দুটো লাইট আর এই ফোকাসে মিলবে না। তারা হয়তো এই পয়েন্টে মিটিং করলো, নিয়ে বেরিয়ে গেল। তাহলে তখন এই যে পয়েন্টটা, এটা এফ প্রাইম হলো, সেটা এই ফোকাল তলে থাকবে। এই যে ফোকাসের যে তল, সেই তলে থাকবে, ফোকাসের তলে থাকবে, সেম তলে থাকবে, কিন্তু অক্ষের উপর থাকবে না। এই যে এফ প্রাইম, এই এফ প্রাইমটা হচ্ছে গৌণ ফোকাস। লেন্সের ক্ষেত্রে এই দুটোই হয়, লেন্সের ক্ষেত্রে এই দুটোই হয়, মুখ্য হয়, গৌণ হয়। তাহলে লেন্সের ক্ষেত্রে এত নাটক করার কেন কারণ? তার কারণ হচ্ছে দর্পণের ক্ষেত্রে একদিকটা ল্যাপা থাকে, লেপে দেওয়া থাকে। ওইদিকে যদি কোনো বস্তু থাকে, তুমি যদি দর্পণের পিছনে থাকো,
তাহলে কি তুমি তোমার মুখ দেখতে পাবে? অ্যান্সার হচ্ছে না। কিন্তু লেন্সের ক্ষেত্রে দুই দিকটাই স্বচ্ছ। বস্তু বাঁদিকে থাকলেও দেখা যাবে, ডান দিকে থাকলেও দেখা যাবে। তার মানে বাঁদিক থেকেও আলো এসে পড়তে পারে, ডান দিক থেকেও আলো এসে পড়তে পারে, সমান্তরাল ভাবে পড়তে পারে। তখন সেই সমান্তরাল রশ্মিগুচ্ছ বাম দিক থেকে এসে পড়বে, না ডান দিক থেকে এসে পড়বে, না কি করবে, সেই জিনিসগুলো কোন একটা বিন্দু থেকে আসবে বলে মনে হবে। এই দুটোর জন্য এই মুখ্য প্রকাশ হচ্ছে দুই ধরনের। এটা হচ্ছে প্রথম মুখ্য প্রকাশ আর দ্বিতীয় মুখ্য প্রকাশ। মনে রাখবে এই দ্বিতীয় মুখ্য প্রকাশের সাথে আমরা বেশি পরিচিত। আমরা বেশি পরিচিত দ্বিতীয় মুখ্য প্রকাশের সাথে। তাহলে এখানে আমরা বুঝি, আগে সংজ্ঞাগুলো বুঝি। লেন্সের ক্ষেত্রে কোথায় তফাৎ? লেন্স হচ্ছে স্বচ্ছ বলে, গোলীয় তল একদিকটা অস্বচ্ছ, ওপেক, তাই সেই দিকে আলো যায় না বলে একটাই মুখ্য প্রকাশ হয়েছে। লেন্সের ক্ষেত্রে সেই রেস্ট্রিকশন থাকছে না বলে দুই দিকে হতে পারে। তাই সেক্ষেত্রে প্রথম মুখ্য প্রকাশ এবং দ্বিতীয় মুখ্য প্রকাশ বলে দুই ধরনের মুখ্য প্রকাশ আমরা করলাম। আর এই প্রথম মুখ্য প্রকাশ আর দ্বিতীয় মুখ্য প্রকাশে যে ফোকাস তল আছে সেইগুলোতে যে ধরনের গৌণ ফোকাস হয় অজস্র, গৌণ ফোকাসের সংখ্যা তো নির্দিষ্ট নয়, এ তো অজস্র হতে পারে, যত খুশি হতে পারে, কারণ যেমন প্যারালাল পড়বে তেমন গিয়ে সেখানে মিট করবে, কারণ সেটা একটা প্লেন, প্লেনের উপরে অজস্র পয়েন্ট থাকে। তাই আমার প্যারালাল লাইন সে সমস্ত অজস্র লাইন দিয়ে ভেদ করে দিতে পারে। সুতরাং গৌণ ফোকাস লিমিটলেস, সেটা প্রথম মুখ্য প্রকাশেও থাকতে পারে, দ্বিতীয় মুখ্য প্রকাশেও থাকতে পারে। কিন্তু মুখ্য প্রকাশ যেটা আগেরটায় ডেফিনিট ছিল গোলীয় দর্পণের ক্ষেত্রে, উত্তল অবতল দুই ক্ষেত্রে, এখানে কিন্তু সেটা দুটো। সেই দুটো সম্বন্ধে আমরা একটু পরিচিত হব। তাহলে আমরা দেখি লেন্সের ক্ষেত্রে প্রথম মুখ্য প্রকাশ, লেন্সের প্রথম মুখ্য প্রকাশ। এবার লেন্স আবার দুই ধরনের, তাই দুজনের আবার আলাদা আলাদা বলতে হবে, একটা অভিসারী একটা অপসারী। আমরা যখন পড়বো তখন উভয় অবতল আর উভয় উত্তল পড়বো, আর দুজনের রেডিয়াস অফ কার্ভেচার সমান ধরবো, যখন আমাদের আলাদা করে স্পেসিফিক্যালি কেউ বলে দেবে না। সুতরাং আমরা আর নতুন করে নাটক করে নিজেদের লাইফ হেল করব না। সেগুলো পরীক্ষার পরে আমরা করতেই পারি, অবসর টাইমে এখন করব। এখানে উত্তল লেন্সের ক্ষেত্রে একটা আমরা বলবো, এক নাম্বার হচ্ছে উত্তল লেন্স। উত্তল লেন্সের ক্ষেত্রে যদি উত্তল লেন্স হচ্ছে বলছে যে বিন্দু থেকে, যে বিন্দু থেকে কোন একটা বিন্দু, যে বিন্দু থেকে আলো এলে, আর সবসময় আলো কোন দিক থেকে আসবে? বাম দিক থেকে। যে বিন্দু থেকে আলো অপসৃত হয়ে কোন একটা উত্তল লেন্সে আসার পর যখন প্রতিসৃত হয় তখন প্যারালাল হয়ে যায়, সেই বিন্দুটাকে বলছে প্রথম মুখ্য প্রকাশ। প্রথম মুখ্য প্রকাশ বলছে। এটা তাহলে এখানে 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 এটার এটার যদি আমি এক লাইনে বলি তাহলে বলবো, যে বিন্দু থেকে প্রধান অক্ষের উপর, প্রধান মুখ্য প্রকাশ মানেই বুঝতে পারছো, মুখ্য প্রকাশ মানেই প্রধান অক্ষের উপর কথাটা অ্যাড হয়ে যাবে। প্রধান অক্ষের উপর যে বিন্দু থেকে, যে বিন্দু থেকে অপসৃত রশ্মিগুচ্ছ, অপসৃত রশ্মিগুচ্ছ উত্তল লেন্স, উত্তল লেন্স আহ পার করলে, পার করলে কি লিখবো, উত্তল লেন্স থেকে নির্গত হলে, রশ্মিগুচ্ছ উত্তল লেন্স থেকে নির্গত হয়ে প্যারালাল হয়, নির্গত হলে তা অক্ষের প্যারালাল হয়। নিজেদের মধ্যে তো প্যারালাল হবে, অক্ষের সাথেও প্যারালাল হয়, প্যারালাল হয়, সেই বিন্দুটাকে বলছে প্রথম মুখ্য প্রকাশ। অবতল লেন্সের ক্ষেত্রে কি বলবো? এইটা প্যারালাল হতেই হবে,
যে অবতল লেন্সের আর উত্তল লেন্সের প্রথম মুখ্য ফোকাসের ফান্ডা হচ্ছে যে দুই ক্ষেত্রেই অপসৃত রশ্মিগুচ্ছ, মানে দুই ক্ষেত্রে নির্গত রশ্মিগুচ্ছ প্যারালাল হবে। ডান দিকে যখন বেরোবে দুই ক্ষেত্রেই প্যারালাল হবে। এবার অভিসারীর ক্ষেত্রে কি হবে, একটা নির্দিষ্ট বিন্দু থেকে বেরোতে হবে। আর অবতল যদি হয় তাহলে তার ক্ষেত্রেও মুখ্য, যদি যেহেতু বলেছি মুখ্য ফোকাস যেহেতু বলেছি, তার মানে ডান দিকে এসে প্যারালাল হবে। কোন রশ্মি প্যারালাল হবে গো? একটা কনভার্জেন্ট রশ্মি নিয়ে আসতে হবে। এরকম একটা কনভার্জেন্ট রশ্মি নিয়ে আসতে হবে। এই রশ্মিটা হচ্ছে একটা বিন্দুতে মিলিত হতো। কোথায় মিলিত হতো? এরকম কোন একটা জায়গায় গিয়ে মিলিত হতো। তাহলে কোন একটা অভিসারী রশ্মিগুচ্ছ, যখন অবতল লেন্সের উপর পড়ে নির্গত হওয়ার সময় প্রধান অক্ষের সাথে প্যারালাল হয়, তখন সেই অভিসারী রশ্মিগুচ্ছ যে বিন্দুতে মিলিত হতো সেই বিন্দুটাকে বলছে প্রথম মুখ্য ফোকাস। শুনলেও কেমন কেমন লাগলেও কিছু করার নেই, এটা হচ্ছে প্রথম মুখ্য ফোকাস। কি বলছে? যে একটি অভিসারী রশ্মিগুচ্ছ একটি অবতল লেন্স অতিক্রম করলে, অবতল লেন্স অতিক্রম করলে যদি যদি নির্গত রশ্মি প্রধান অক্ষের সাথে সমান্তরাল হয়, তবে তবে ওই অভিসারী রশ্মিগুচ্ছ যে বিন্দুতে মিলিত হতো তাকে বলছে প্রথম মুখ্য ফোকাস। বাংলা ভাষাটা তোমরা একটু মোটামুটি ঠিক করে নিও। দেখো তোমাদের বইয়ে যেমন দিয়ে দিয়েছে, দেখো খুব সুন্দর বাংলা ভাষা দিয়েছে। উত্তল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের উপর উপরিস্থিত যে বিন্দু থেকে অপসৃত রশ্মিগুচ্ছ প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরাল ভাবে নির্গত হয় সেই বিন্দুকে প্রথম মুখ্য ফোকাস বলে। অবতল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের উপস্থিত যে বিন্দু অভিমুখী, আচ্ছা এখানে বাংলা ভাষাটা বাম্পার দিয়েছে। তাহলে প্রধান অক্ষের উপরিস্থিত যে বিন্দু অভিমুখী রশ্মিগুচ্ছ প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরাল ভাবে নির্গত হয় সেই বিন্দুকে প্রথম মুখ্য ফোকাস বলে। তাহলে এইটা হচ্ছে ফার্স্ট মুখ্য ফোকাস। কিন্তু এইটার সাথে আমরা অতটা পরিচিত নই। আমরা ছোটবেলা থেকে যে জিনিসটাকে ফোকাস বলতে জানতাম সেটা হচ্ছে সেকেন্ডটা। দ্বিতীয় মুখ্য ফোকাসটাকে আমরা বেশি চিনি। এটা হচ্ছে বহুল ব্যবহৃত। এইটা হচ্ছে বহুল ব্যবহৃত এবং এইটাই আমরা ব্যবহার করব। ফোকাস বলতে আমরা এটাই বুঝবো। উত্তলের ক্ষেত্রে কি বলছে? বলছে প্যারালাল রে ফেলে দাও যে বিন্দুতে মিলিত হবে। প্যারালাল রে ফেলে দাও যে বিন্দুতে মিলিত হবে। এটা গিয়ে যে বিন্দুতে মিলিত হবে, এই বিন্দুতে ধরে নাও মিলিত হয়, তো সেই বিন্দুটাকে বলছে, এই যে মিলিত হলো এখানে, এই বিন্দুটাকে বলছে দ্বিতীয় মুখ্য ফোকাস। মনে রাখবে, আমার পরীক্ষা হয়ে গেছে তাই আমি যদি বাই চান্স ভুলে যাই এই অ্যারো গুলো দিতে, তাহলে আমার নাম্বার কাটার আর কেউ নেই। তোমাদের কিন্তু কেটে একদম জিরো বসিয়ে দেবে যদি তোমরা অ্যারো গুলো প্রপারলি না দাও। এই বইয়ে অ্যারো গুলো এমনি এমনি দেওয়া নয়, দিস আর ভেরি ইম্পর্টেন্ট। উত্তলের ক্ষেত্রে এটা হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাস। অবতলের ক্ষেত্রে কি হবে? অবতলের ক্ষেত্রে সেই প্যারালাল রে ফেলবো।
প্রধান অক্ষের সাথে প্যারালাল রে ফেলবো, নিয়ে যে রেটা বেরোবে সেটা হবে অভিসারী রশ্মিগুচ্ছ হবে, অপসারী রশ্মিগুচ্ছ হবে। সেই অপসারী রশ্মিগুচ্ছ যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে, আমরা তো এদিকে তাকাবো, চোখ দেবো, তাহলে মনে হবে এই জায়গা থেকে অপসৃত হচ্ছে। এইটা হচ্ছে আমার দ্বিতীয় মুখ্য প্রকাশ। আর ফোকাস দূরত্ব কাকে বলে? যে কোনো দূরত্ব জানবে, যে কোনো দূরত্ব জানবে আলোক কেন্দ্র থেকে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে যে কোনো দূরত্বই হচ্ছে আলোক কেন্দ্র থেকে। তা আমরা নর্মালি এই দ্বিতীয় মুখ্য ফোকাসকেই আমরা ফোকাস হিসেবে ধরি। এরপর হচ্ছে ফোকাস দূরত্ব। এটি বোঝা গেল ফোকাস? এই যে এত চেঁচালাম, বুঝতে পারলে? হ্যালো 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 হ্যালো, বোঝা গেল? আর সবাই বুঝতে পেরেছো? এলে কিন্তু কি বলতো, এমন কিছু নয়, কিন্তু প্রথমবার বলতে গেলে এরকম একটু টাইম লেগে যায়। যদি প্রপারলি বলতে হয় একটু টাইম লেগে যায়। দুটো মুখ্য প্রকাশ আছে, প্রথম আর দ্বিতীয়। কেন দুটো থাকলো? এটা হচ্ছে দর্পণের একটা ছিল, এখানে দুটো কেন থাকলো সেটা আমরা ব্যাখ্যা করলাম, বুঝলাম। আর প্রথম কাকে বলে, দ্বিতীয় কাকে বলে আমরা বুঝলাম। কেন বলে সেটা বোঝার দরকার নাই, কারণ এটা এইভাবেই বলা হয়েছে, এইভাবেই সংজ্ঞায়িত, প্রথম আর দ্বিতীয়। কিন্তু দ্বিতীয় বলতে যেটা বোঝায় সেটাকেই আমরা সাধারণত ফোকাস হিসেবে চিনি, জানি এবং এতদিন ধরে ব্যবহার করে এসেছি ক্লাস 10-এ, এবং সেটাকে আমরা ব্যবহার করব, সেটা নিয়ে কোনো রকম দ্বিধা নেই। আমরা যখন কার্টেসিয়ান রুল জেনে যাব, আমরা যখন দূরত্ব কোথা থেকে মাপতে হবে জেনে যাব, তখন আমাদের অঙ্ক যখন ক্যালকুলেট করব, তখন আমরা ইউ ভি আর ফোকাস দূরত্ব এফ নিয়ে আমরা বেশি পরিমাণ আমরা বদার্ড থাকবো। তখন আর দ্বিতীয় প্রথম যদি না এক্সপ্লিসিটলি জিজ্ঞেস করে কোশ্চেনে যে প্রথম মুখ্য প্রকাশ কে বলো, তখন আমাদের দেখাতে হবে যে এটাই প্রথম মুখ্য প্রকাশ। আর লেন্সের ক্ষেত্রে আলো সবসময় কোন দিক থেকে কোন দিকে যায় গো? সবসময় বস্তু কোন দিকে রাখবো? লেন্সের বাম দিকে রাখবো, যাতে করে আলো লেন্সের উপরে বাম দিক থেকে এসে পড়ে। না হলে দুই দিকেই পড়তে পারে, কোনো চাপ নেই, বাঁ দিক ডান দিক দুই দিকেই পড়তে পারে, কিন্তু সেক্ষেত্রে আমাদের মাথা ঘেটে যাওয়ার চান্স থাকবে, আমরা এখনো প্রো হইনি। নেক্সট, তাহলে দেখো এখানে আমার হচ্ছে ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব আমরা জানি লেন্স থেকে দুটো দূরত্ব হতে পারে, ফোকাস দূরত্ব হতে পারে, বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব হতে পারে। ফোকাস দূরত্ব হচ্ছে সব আলোক কেন্দ্র থেকে, আলোক কেন্দ্র থেকে, আলোক কেন্দ্র থেকে থেকে মুখ্য ফোকাসের দূরত্ব, কারণ দুটো একই দিকেই হয়। মুখ্য ফোকাসের দূরত্ব, এই প্রথম আর দ্বিতীয় বললাম না, ঠিক আছে? মনে রাখবে লেন্সের ক্ষেত্রে সমস্ত দূরত্ব, সমস্ত দূরত্ব আমরা আগের দিন বলেছিলাম আলোক কেন্দ্র থেকে মাপা হয়, আলোক কেন্দ্র থেকে মাপা হয়। ইয়েস ইয়েস, একদম 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 একদম, সব ক্ষেত্রেই থাকবে, সব ক্ষেত্রেই থাকবে। তো আমরা দুরকমই থাকুক, কিন্তু আমরা দুরকম নিয়ে আমরা বেশি ব্যথিত এবং চিন্তিত হব না, কারণ কি আমাদের সেরকম কিন্তু পরবর্তীকালে ওই সংজ্ঞা পড়ার জন্যই চিরকাল আমি পড়েছি আর লোকজনকে পড়িয়েছি, যতদিন পড়িয়েছি, এ বেশি কিছু কাজে লাগে না। অঙ্ক করার সময় এসব যদি না প্রশ্নে জিজ্ঞেস করে ফেলে আলাদা করে, প্রশ্ন যদি জোর করে জানতে চাই যে তুমি জানো কি না প্রথম মুখ্য প্রকাশ কাকে বলে, তাহলেই কেবলমাত্র এটা 1 নম্বরের জন্য কাজে লাগবে, আদারওয়াইজ এটা কিন্তু তেমন কাজে লাগে না। ওকে, তো দেখো আমরা কার্টেসিয়ান রুলটা আগে যদি আমরা বলে দিই, কার্টেসিয়ান রুল, আলোক কেন্দ্র থেকে মাপা হয়, বাম দিকে বস্তু ধরা হয়, বাম দিকে লেন্সের বাম দিকে বস্তু ধরা হয়, লেন্সের বাম দিকে বস্তু ধরা হয়, মানে আলো বাম দিক থেকে ডান দিকে এই দিকে আলো যাচ্ছে ধরে নেওয়া হয়, আলোর মুভমেন্ট এইদিকে ধরা হয়, দুই দিকেই হতে পারে, এইদিকে ধরা হয়। আর পজিটিভ নেগেটিভ যা সাইন ছিল সেটা এক। এর বিপরীত দিকে মাপা হলে, 2 নং এর বিপরীত দিকে মাপা হলে, দূরত্ব মাপা হলে, 2 নং এর বিপরীত দিকে দূরত্ব মাপা হলে নেগেটিভ, বিপরীত দিকে দূরত্ব মাপলে নেগেটিভ,
আর 2 নং এর দিকে দূরত্ব মাপলে পজিটিভ, যেমন ছিল তেমন। আর যে পারপেন্ডিকুলার অ্যাক্সিস আছে 4 নাম্বার, তার উপরের দিকে থাকলে পজিটিভ, নিচের দিক দিয়ে থাকলে নেগেটিভ। 4 নাম্বার হচ্ছে প্রধান অক্ষ, এটা ধরে নাও প্রধান অক্ষ, এটা প্রধান অক্ষ, তার এই দিকটা হচ্ছে পজিটিভ, ডিস্টেন্স মাপলে এই দিকটা হচ্ছে পজিটিভ, আর নিচের দিকটা হচ্ছে নেগেটিভ। এই হচ্ছে গল্প, যা ছিল তাই, যা ছিল আগে গোলীয় দর্পণের ক্ষেত্রে তাই। তফাৎ কোথায়? খালি এখানে আলোক কেন্দ্রটা ইন্ট্রোডিউস করলাম। আর তফাৎ কোথায়? বাম দিক থেকে আলো পড়বে এটাকে এনসিওর করলাম, না হলে ঘেটে ঘ হয়ে যাবে, ডান দিকে ফেলে দেবে কেউ, বাম দিকে ফেলে দেবে, কিছু তফাৎ কিচ্ছু হবে না, কিন্তু চিত্রটা বুঝতে গিয়ে অনেকের অনেক সময় অসুবিধা হলেও হতে পারে। ওকে, তোমাদের হোমওয়ার্ক হচ্ছে ফোকাস তল কাকে বলে, ফোকাস তল আর গৌণ ফোকাস, এই দুটো চিত্র চিত্র। ওকে, আমি এখানে চিত্র কি আঁকবো, বিভিন্ন জায়গায় ইমেজ তৈরি করব, আমার ইমেজ নয়, কোন একটা বস্তুর ইমেজ তৈরি করব, যেটা লেন্সের সামনে রাখা থাকবে। এবং আজকে আমরা বোঝার চেষ্টা করব যে লেন্সকে কিছুই যদি না দেয়, তাহলে তাদেরকে দেখে কি করে বুঝবো কোন লেন্সটা কি লেন্স। যেমন করে তোমাদের প্রশ্ন আমি করিয়েছিলাম যে উত্তল আর অবতল দর্পণ যদি তোমার চোখের সামনে দেয়, তুমি কিন্তু দেখে বুঝতে পারবে না কোনটা উত্তল কোনটা অবতল। এমনি আমরা ছবি এঁকেছিলাম বিশাল, একদম সেই এইরকম করে রেখেছিলাম, এইটা হচ্ছে উত্তল দর্পণ, অবতল দর্পণ, এইটা হচ্ছে উত্তল দর্পণ, এরকম থাকে না, এরকম এত উঁচু এত নিচু থাকে না, দেখে বোঝা যায় না সমতলের তুলনায়। তাই সমতল না উত্তল না অবতল দর্পণ, সেটা তুমি জাস্ট আঙুল টাচ করলে সামনে তুমি বুঝতে পারতে যে কোনটা উত্তল কোনটা অবতল কোনটা সমতল। কি করে মনে আছে তো? কে একজন বলো। একদম তাই, খুব কাছে থাকলে বড় হবে, ঠিক। তাহলে মনে করে দেখো, সমতল উত্তল অবতল, এটা পরীক্ষায় পড়বে, উত্তল অবতল দর্পণ চিনবে কি করে? ইজিলি, ইজি প্রসেস কি এটা মনে করো, রিক্যাপ করে দেখে নিও। ওকে, যে সমতলের ক্ষেত্রে যদি আঙুল টাচ করি একই রকম আঙুলের আমি প্রতিচ্ছবি দেখতে পাবো, উত্তলের ক্ষেত্রে একটু ছোট দেখতে পাবো, অবতলের ক্ষেত্রে খুব কাছে রাখলে বড় দেখবো, আর ধীরে ধীরে নিয়ে গেলে ছোট বড় সবকিছু দেখতে পাবো। উত্তলের ক্ষেত্রে সবসময় ছোট দেখবো, সমতলের ক্ষেত্রে সবসময় একই রকম দেখবো। তো দ্যাট ইজ দ্য ডিফারেন্স। তো আমরা লেন্সের ক্ষেত্রেও আমরা জানার চেষ্টা করবো যে উত্তল অবতলকে শুধুমাত্র আঙুল দিয়ে কি করে চিনবো, বা খুব কাছাকাছি হাতে রাখলে কি করে চিনবো, সেটা জানার চেষ্টা করবো ছবি এঁকে। তাহলে আমরা ইমেজ তৈরি, তাহলে প্রথমে উত্তল দর্পণের ইমেজ তৈরি, উত্তল লেন্সের। তাহলে আগেই আমরা এরকম একটা প্রধান অক্ষ আঁকবো, একটা উত্তল লেন্স আঁকবো, ঠিক। এই দিকে একটা ফোকাস দূরত্ব, দুই দিকে থাকবে ফোকাস দূরত্ব, প্যারালাল রেখে গেলে যাবে। আর এটা ধরে নাও আলোক কেন্দ্র ও। এবার বাম দিকে ধরে নাও একটা বস্তু আছে, এটা যদি এফ হয় আর এটা যদি 2f হয়, আর দূরে ধরে নাও একটা বস্তু আছে, এরকম বিভিন্ন জায়গায় বস্তু থাকতে পারে, এইখানে ধরে নাও একটা বস্তু আছে। তাহলে একই ফান্ডা, একটা প্যারালাল রে ফেলবো যেমন ফেলেছিলাম ওখানে, প্যারালাল রে ফেললে কোন দিকে যায়? ফোকাসে যায়, ফোকাস দিয়ে পাঠিয়ে দিলাম। আর একটা আলোক কেন্দ্র দিয়ে যাবে, যেটা আমরা বক্রতা কেন্দ্র দিয়ে গেছিল, সেটা এখানে আলোক কেন্দ্র দিয়ে যাবে। আমার যেহেতু স্ট্রেট লাইন আঁকাটা খুব সমস্যা, তার জন্য আমি এরকম করে আঁকি, নিয়ে এই যে দুটো পয়েন্টে টাচ করলো, এই পয়েন্টটা হচ্ছে এর মাথাটা। তাহলে এটা যদি পি, এটা যদি কিউ হয়, তাহলে এটা হচ্ছে পি, আর এর এই দিকটা হবে কিউ। তাহলে আমরা দেখতে পাচ্ছি অবশিষ্ট ছোট, অবশিষ্ট ছোট একটা আমরা আহ প্রতিবিম্ব দেখতে পাচ্ছি, অবশীর্ষ এবং ছোট। সিমিলারলি 2f এ যদি দিই, দেখবে 2f এ
2FA বস্তু আঁকলে কিরকম দেখা যাবে? 2F মানে এটা F, এটা F, এটা 2F, এটা 2F, এখানে ধরে নাও বস্তু, তাহলে এরকম সোজা যদি রে ফেলো এই বরাবর যাবে, আর একটা আলোক কেন্দ্র বরাবর যদি তুমি পাস করাও এরকম দাগ টেনে নেবে দরকার হলে, তাহলে দেখতে পাবে এটা এখানে টাচ করবে, টাচ করে দেখবে সেটাও কিন্তু 2F এই তৈরি হবে এবং একই দৈর্ঘ্যের হবে। তাহলে এটা অবশিষ্ট বটে, কিন্তু একই দৈর্ঘ্যের হবে, একই উচ্চতার, দৈর্ঘ্যের না উচ্চতার হবে। তার মানে এখানে বুঝতে পারছো সেই ইমেজ যেমন তৈরি হয়েছে তখন যেমন অবশ্য তোমার ছোট বড় এই ধরনের হয়, বিবর্ধিত হতে পারে, খর্ব হতে পারে, তাহলে একই উচ্চতার হতে পারে, তাহলে এখানে বিবর্ধন বলে একটা জিনিস আসবে, সেই বিবর্ধন সম্বন্ধে আইডিয়া পেতে হবে। সেই বিবর্ধনটা তোমার রৈখিক বিবর্ধন হতে পারে, সেটা অনুদৈর্ঘ্য বিবর্ধন হতে পারে, সেটা ক্ষেত্রীয় বিবর্ধন হতে পারে, যেমনটা আমার দর্পণের ক্ষেত্রে হয়েছিল তেমনটাই এই ক্ষেত্রে হবে। সেই সমস্ত ক্যালকুলেশন করা মানেই লেন্স চ্যাপ্টারটাকে কমপ্লিট করা। তো এই যে ছবিগুলো আঁকলাম এর মধ্যে থেকে দেখবে যে যদি আমরা বস্তুকে 0 থেকে F এর মধ্যে রাখি, 0 থেকে F এর মধ্যে রাখি, তাহলে কোন জায়গায় রাখছি? এটা হচ্ছে লেন্স, এটা ফোকাস, এটা ফোকাস, আমরা বস্তুটাকে এখানে রেখে দিয়েছি। উত্তল লেন্স আঁকছি কিন্তু সব ক্ষেত্রে, তাহলে এক্ষেত্রে যে রেটা পড়বে এখানে প্যারালাল, সে তো যাবে এই বরাবর, আর একটা যাবে কোথায়? আলোক কেন্দ্র বরাবর। তো এইখানে দেখছি ডাইভার্জেন্ট রে, ডাইভার্জেন্ট রে মানে এ তো কোনোদিন শেষ হবে না। এখানে যদি আমি চোখ রাখি তাহলে আমরা এই দুটো গিয়ে এরকম করে মিলিত হবে, কোন একটা বিন্দুতে এই দুটো মিলিত হবে। তার মানে এক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে PQ তার একটা বড় প্রতিবিম্ব দেখতে পাচ্ছি, তার মানে বিবর্ধিত সমশীর্ষ। আমরা বিভিন্ন ধরনের উত্তল উত্তল লেন্সের ক্ষেত্রে বিভিন্ন ধরনের আমরা কখনো উল্টো, কখনো সোজা, কখনো বিবর্ধিত, কখনো একই, কখনো ছোট, বিভিন্ন ধরনের আমরা ছবি পাচ্ছি, প্রতিবিম্ব পাচ্ছি। ডিপেন্ড করছে যেটা বস্তুটা আমি ফোকাস এর বা আমি আলোক কেন্দ্র থেকে কত দূরে রেখেছি। ঠিক সেরকমই যেমন আমরা অবতল দর্পণের ক্ষেত্রে পেয়েছিলাম অনেক ধরনের, আর উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম সবসময় বস্তুর থেকে ছোট সমশীর্ষ একটা প্রতিবিম্ব পেয়েছিলাম। ঠিক সেরকমই আমরা লেন্সের ক্ষেত্রে অবতল লেন্সে তাই পাবো, সেটা আমরা দেখিনি। তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা এত ভ্যারাইটি কিন্তু পাবো না, অবতল লেন্সের ক্ষেত্রে কিন্তু এত ভ্যারাইটি পাবো না। এর ক্ষেত্রে একই ধরনের ডিজাইন, নিবে নাও না নিবে না নাও বলে দোকানদার রেডি করে রেখেছে। এই ধরে নাও অবতল দর্পণ, এখানে ধরে নাও বস্তু, আমরা জানি বস্তুকে এখানেই রাখতে হবে, এখান দিয়ে যদি বস্তু যায় তাহলে এইভাবে ডাইভার্জেন্ট হবে, আর একটা আর একটা যাবে তোমার আলোক কেন্দ্র দিয়ে। তো এই যে এই জায়গায় যদি তাকাই, এখান থেকে এই বড় বড় চোখ দিয়ে যদি আমরা তাকাই, তাহলে এই দুটো গিয়ে মিলিত হবে এই বিন্দুতে, এই বিন্দুতে আমি পি এর পি প্রাইম দেখতে পাবো, তাহলে কিউ এর কিউ প্রাইম আমি এখানে দেখতে পাবো। তার মানে এইটা গিয়ে ঠিক এই জায়গাটায় তৈরি হবে। ছবি তো আমি দারুণ আঁকি। আর এই যে এইটা যে মিলিত হচ্ছে দেখতে পাচ্ছ, এটা নিশ্চয়ই যেখান থেকে অপসৃত হচ্ছে সেটা হচ্ছে ফোকাস এফ। তার মানে ছোট, খর্বাকার আর সমশীর্ষ। এটা ট্রাই করবে এটাকে যে বস্তু বস্তু 2F এর দূরে, F এবং 2F এর মধ্যে, এই দুটো তোমরা একটু ঘরে ট্রাই করবে, দেখবে একই ছবি তুমি পাবে। ওকে, আজকে আর ইকুয়েশনটা তোমাদের করছি না, ইকুয়েশনটা আমি হালকা করে একটু হিন্ট দিয়ে দিচ্ছি, তোমরা একটু ঘরে ট্রাই করতে পারো, তাহলে আগের দিন কাজটা আমার খুব ইজি হয়ে যাবে। ইউ ভি এফ এদের সমীকরণ খুবই 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 ইজি।
আমরা যেমন দর্পণে করেছিলাম তেমন লেন্সের। ইউ মানে হচ্ছে বস্তু দূরত্ব, ভি মানে হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, আর এফ মানে হচ্ছে ফোকাস দূরত্ব। দূরত্বগুলো কোথা থেকে মাপবো গো? সব দূরত্ব কোথা থেকে মাপবো? আলোক কেন্দ্র থেকে মাপবো। আলোক কেন্দ্র থেকে মাপবো। এদের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটাকে বলা হয় অনুবন্ধী লেন্সের সম্পর্ক। লেন্সের যে অনুবন্ধী সম্পর্ক, মানে ইউ আর ভি যদি চেঞ্জ করে দাও তাতে তেমন কিছু চেঞ্জ হয় না। ইউ এর জায়গায় ভি বসালে, ভি এর জায়গায় ইউ বসালে, সেই যদি বস্তু এ চেঞ্জ করে দেওয়া হয় তাহলে প্রতিবিম্ব বস্তুর জায়গায় চলে যাবে, বস্তু প্রতিবিম্বর জায়গায় চলে যাবে, আলো খালি উল্টো দিকে চলে যাবে। সেই জন্য এক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন হয় না বলে এটাকে অনুবন্ধী সমীকরণ বলা হয়। এই সমীকরণটাকে অনেক সময় অনুবন্ধী সমীকরণ বলা হয়। তার প্রতিষ্ঠা করার, অনুবন্ধী সমীকরণ, সেটা প্রতিষ্ঠা করার জন্য, যদি প্রতিষ্ঠা করতে দেয় তোমাদের পরীক্ষায়, তাহলে জানবে যে বোর্ড, এইচএস বোর্ড তোমাদেরকে দয়া করছে, দয়ায় 2-3 নাম্বার দেওয়া, কারণ ইট ইজ অ্যাজ ইজি অ্যাজ প্রুভিং এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। এরকম ইজি প্রমাণ করার মতনই একটা প্রমাণ এই ফর্মুলাটা। সব ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/m। মনে করে দেখো তো দেখি, দর্পণের ক্ষেত্রে কি ছিল? দর্পণের ক্ষেত্রে মধ্যেখানে প্লাস ছিল, এখানে কিন্তু মাইনাস। সমীকরণটা এতটাই ইজি। আমরা উত্তলের ক্ষেত্রে প্রমাণ করি, সব ক্ষেত্রেই প্রমাণ করব। উত্তলের ক্ষেত্রে যদি আমরা দেখি, উত্তলের ক্ষেত্রে, উত্তলের ক্ষেত্রে মানে উত্তল লেন্সের ক্ষেত্রে, আমরা যেহেতু লেন্স চ্যাপ্টার পড়ছি, কখনো উত্তলের ক্ষেত্রে বলে উত্তল দর্পণ ধরে নিলে সেটা কিন্তু তোমাদের ব্যক্তিগত সমস্যা হয়ে দাঁড়াবে। এইটা হচ্ছে তোমাদের উত্তল লেন্স। না, আমরা নিজেদের সুবিধার ক্ষেত্রে কোন একটা, ধরো না এটা ফোকাস, এটা ফোকাস, আমরা ফোকাসের দূরত্বে দূরেই ধরেছি। এইটাকে আগেই আমরা এরকম করে এঁকে দেবো যাতে করে আঁকতে আমাদের সুবিধা হয়। এখান থেকে একটা রে যাচ্ছে, এই মিড পয়েন্ট পর্যন্ত কিন্তু আসবে, তারপরে চেঞ্জ হবে। এই গেল। আর একটা, ছোটবেলায় কিন্তু খুব ভালো আঁকতাম, এখন ভালো আঁকতে পারি না এইসব, এই কথা। ঠিক আছে, তাহলে এই যে ইমেজটা তৈরি হলো, এটা ধরো নাম দাও পি কিউ, বইয়ে যা নাম দিয়েছে তাই নাম দেবো, তাহলে সুবিধা হবে তোমাদের। ইকুয়েশন যদি আমি চুরি করে লিখি তাহলে ইজি, ইকুয়েশন ইজিলি চুরি করতে হবে। এটা হচ্ছে এল, এটা হচ্ছে এল প্রাইম, এটা হচ্ছে এফ, এফ এফ কিচ্ছু দেয়নি, এই পয়েন্টটার নাম দিয়েছে এ, এটা ও, ও মানে আলোক কেন্দ্র, এই জায়গাটা এফ দিয়েছে, দারুণ, আমিও দিয়েছি। এটা দিয়েছে ছোট হাতের পি, এটা ছোট হাতের কিউ। এবার তুমি বলো তো দেখি, এইটা হচ্ছে কি? এই পি কিউটা কি? এই বড় হাতের পি কিউটা কি? ভেরি গুড, ভেরি গুড, বস্তু। তাহলে এইটা হচ্ছে বস্তু। আর ছোট হাতের পি কিউটা কি? প্রতিবিম্ব। সৎ প্রতিবিম্ব তৈরি হয়েছে, সত্যি সত্যি একটা জায়গায় মিলিত হয়েছে, অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে না। ঠিক? তাহলে, এবং এই যে কিউ আর ও, এই যে দূরত্বটা, এটা কি? কে বলতে পারবে? ও কিউটা কি? ভেরি গুড, এটা হচ্ছে বস্তু দূরত্ব। তাহলে ইউ যদি বস্তু দূরত্ব হয়, বলতো দেখি এটা মাইনাস ইউ হবে না প্লাস ইউ হবে? তার মাইনাস ইউ হবে, কারণ আমরা মাপছি কোথা থেকে? সব ও থেকে। কোন দিকে? বাঁ দিকে। কিন্তু আলো কোন দিকে আসছে? এই দিক দিয়ে আলো আসছে, তার বিপরীত দিকে মেপেছি। বলতো দেখি, ও ছোট হাতের কিউ, এইটা কি? এই পি কিউটা হচ্ছে প্রতিবিম্ব, তাহলে ও ছোট হাতের কিউ, এই যে দূরত্ব, এই দূরত্বটা কি বলবো আমরা? এটা হচ্ছে, একদম তাই। এবং এটার নাম কি? প্রতিবিম্ব দূরত্ব। প্রতিবিম্ব দূরত্ব।
এবং এটা হয় প্লাস ভি। কেন? আলো যেদিকে গেছে আলোক কেন্দ্র থেকে আমরা মাপি সেদিকেই মেপেছি, তো প্লাস নেবো। আবার দেখো ও এফ, এই দিকটা ধরো না, এদিকে ওটা ধরেনি বইয়ে। ও এফ মানে এখান থেকে এইটুকু, এই দূরত্বটা হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাস। দ্বিতীয় মুখ্য ফোকাস যদি জোর করে হুজ্জুতি করে জিজ্ঞেস করে, তাহলে এই ওয়েভটা হচ্ছে ফোকাস দূরত্ব। এই ফোকাস দূরত্বটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? এই ফোকাস দূরত্ব অবশ্যই পজিটিভ হবে, প্লাস এফ। এইটুকু পর্যন্ত আমরা রাখলাম, জাস্ট তুলে রাখলাম। এবার আমাকে বলো, এবার দেখো কত ইজি, দেখো আমি জাস্ট আরেকবার ছবিটা আঁকি। আমার পাতা খুব ছোট, আবার ছবিটা কষ্ট দেখেছিস কত। এই এইখানে আঁকলাম বস্তু, এই গেল। ভুল হয়ে গেলে বলো, কোনো জায়গায় যদি ভুলভাল লিখে দিই বলো। দেখো এবার দেখো ত্রিভুজ, ভালো করে দেখবে, ত্রিভুজ বড় হাতের পি ও বড় হাতের কিউ, এবং ত্রিভুজ ছোট হাতের পি ও ছোট হাতের কিউ, এই ত্রিভুজ দুটো কি গো? হবে তো? এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সদৃশ হবে, তাহলে এটা সদৃশ। সদৃশ যদি হয় তার কারণ হচ্ছে এই অ্যাঙ্গেলে অ্যাঙ্গেল সমান, এটাও লম্বু এটাও লম্বু, লম্ব, তা 90 ডিগ্রি। দুটো কোণ যদি সমান হয়ে যায় তাহলে বাদ বাকি দুটো কোণ এমনি বিপ্রতীপ, তাহলে সদৃশ হয়ে গেল। আবার আবার দেখ কেমন ইজি, এই ত্রিভুজ এ ও এফ মানে এই ত্রিভুজটা, এবং ত্রিভুজ এফ এফ পি কিউ, এরা কেমন? এরাও সদৃশ, কারণ এইটা এটা হচ্ছে বিপ্রতীপ, এটাও লম্ব এটা লম্ব। তাহলে যদি সদৃশ হয়, সদৃশ যদি হয়, তাহলে এখানে আমরা লিখতে পারি না পি কিউ বাই ও কিউ, বড় হাতের পি কিউ বাই বড় হাতের ও কিউ, পি কিউ বাই ও কিউ সমান আমরা লিখতে পারি পি কিউ বাই ও কিউ, এটা লিখতে পারি। আর এখানে সদৃশ যেহেতু, এখানে লিখতে পারি এও, এও বাই ও এফ, এও বাই ও এফ সমান লিখতে পারি পি কিউ বাই এফ কিউ। লেখা যায় না? লেখা যায় না? কোনো অন্যায় করেছি? হাইট বাই বেস, হাইট বাই বেস, এই দুটো রেশিওকে আমরা সমান করেছি। এবার মজার কথা হচ্ছে এই এও বড় না পি কিউ বড় বলো তো দেখি? এইটা আর এইটার মধ্যে কে বড়? সমান হবে, কারণ সমান্তরাল। একটা হচ্ছে প্রধান অক্ষ আর তার সাথে একটা সমান্তরাল রে, দুটো সমান্তরাল রশ্মির, রশ্মির উপর আর নিচে দুটো টাচ করে আছে দুটো পয়েন্ট, তাহলে অবশ্যই পিকিউ সমান হবে এও। তাহলে এই যে এও এখানে লেখা আছে এটা হচ্ছে পিকিউ, লিখতে পারি এটাকে। তাহলে পিকিউ, বড় হাতের পিকিউ বাই ও এফ সমান এখানে লিখতে পারি ছোট হাতের পিকিউ বাই এফ কিউ। এখান থেকে বড় হাতের পিকিউ বাই ছোট হাতের পিকিউ যদি লিখি, এটাকে এইদিকে যদি নিয়ে আসি নিচে, তাহলে এটা পাবো ও এফ বাই এফ কিউ। এবার এখানে দেখো বড় হাতের পিকিউ বাই ছোট হাতের পিকিউ সমান কি? বড় হাতের পিকিউ বাই ছোট হাতের পিকিউ এর মান কি এখানে? এখানে হচ্ছে ও কিউ বাই ও ছোট হাতের কিউ। তাহলে এই জায়গায় সেটা বসাবো, এই ভ্যালুটা বসাবো, এখান থেকে এটা বসাবো। তাহলে কি পাবো? ও কিউ বাই ছোট হাতের ও কিউ। এটা যদি ১ নম্বর সমীকরণ হয়, আর এটা যদি ২ নম্বর সমীকরণ হয়, ১ এবং ২ কে যদি আমরা ব্যবহার করি, পি বাই কিউ এর মান যদি আমরা আমরা মেইনলি হচ্ছে বেসে নিয়ে যাবো সবাইকে।
হাইট ফাইট গুলোকে আমরা এই লেংথ ও থেকে এই যে অ্যাক্সিসের উপর যে ডিস্টেন্স গুলো আছে সেগুলো দিয়ে নিয়ে যাব, যাতে করে আমরা দূরত্বতে আমরা কনভার্ট করতে পারি। এটা হচ্ছে আমাদের মেন মুদ্রা বিষয়। তাহলে এখানে হচ্ছে ও কিউ বাই ও ছোট হাতের কিউ সমান হচ্ছে ও এফ বাই এফ কিউ। দেখো এখানে সবাই আমার জানা, ও কিউ মানে হচ্ছে বস্তু দূরত্ব, ও ছোট হাতের কিউ মানে হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, ও এফ মানে হচ্ছে ফোকাস দূরত্ব, আর এফ কিউ মানে কি? এফ কিউ মানে লিখতে পারি ও কিউ মাইনাস ও এফ লিখতে পারি। তাহলে এই ইকুয়েশনটা একটু মনে রাখো, ওই পাতায় নিয়ে যাব। এটা লেখা হয়েছে ইকুয়েশনটা, ও কিউ বাই ও কিউ সমান ও এফ বাই এফ কিউ। হ্যালো হ্যালো হ্যালো, লো পাতায় যাচ্ছি। ও কিউ বাই ও কিউ সমান ও এফ বাই এফ কিউ। এবার লেন্সের পর এটা ছিল এফ, এটা ছিল কিউ, এটা ছিল ও। সরি সরি সরি, কিউটা স্মল হবে। তাহলে দেখো এখানে ও কিউ বাই ও কিউ সমান ও এফ বাই এফ কিউ মানে হচ্ছে ও কিউ মাইনাস ও এফ। এবার বসিয়ে দাও। আমরা আগেই প্রিভিয়াসলি আমরা লিখেছি, কি কি লিখেছিলাম গো প্রিভিয়াসলি? আমরা লিখেছিলাম ও কিউ সমান বস্তু দূরত্ব সমান মাইনাস ইউ, ও কিউ সমান প্রতিবিম্ব দূরত্ব সমান প্লাস ভি, ও এফ সমান ফোকাস দূরত্ব সমান প্লাস ভি। তাহলে বসিয়ে দিই। এগুলো বসালে এখানে কি পাচ্ছি? ও বড় হাতের কিউ মানে মাইনাস ইউ বাই ভি সমান ও এফ মানে এফ বাই ও কিউ মানে হচ্ছে ভি মাইনাস মাইনাস এফ। গুণ করে দিই তাহলে। এটা গুণ করে দিলে মাইনাস ইউভি প্লাস ইউ এফ সমান হচ্ছে ওইদিকে গেলে ভিএফ। তাহলে ইউভিটাকে ওইদিকে তাড়িয়ে দিই। তাহলে ইউএফ মাইনাস ভিএফ সমান ইউভি। ইউভি এবার ইউভি দিয়ে ভাগ করে দিই। ইউভি দিয়ে উভয় পক্ষে ভাগ করে দিলে কি পাবো? ইউভিএফ সবকে দিয়ে ভাগ করে দিই। তাহলে এটা পেলে তুই পাবি ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ ইকুয়াল টু ওয়ান। সিমিলারলি তোমরা যদি এটাকে আহ, মানে অবতল লেন্সের ক্ষেত্রে প্রমাণ করতে চাও তাও করতে পারো। তোমরা এটা উত্তল লেন্সের ক্ষেত্রেও প্রমাণ করতে চাও, যদি বস্তুটাকে ফোকাস দূরত্বের আগে থাকে তাও প্রমাণ করতে পারো। তাহলে এটা প্রমাণিত। এখানে যদি তুমি কেস নাম্বার 2 যদি তোমরা চাও এইভাবে প্রমাণ করতে যে ফোকাসের মধ্যে বস্তুটা দিয়ে দিয়েছি, এটা ধরো ফোকাস, এটা ফোকাস, তার মধ্যে বস্তু দিয়ে দিয়েছি, তাহলে আমরা জানি সেক্ষেত্রে এরকম যায় আর এরকম যায়, তো বিবর্ধিত একটা চিত্র তৈরি হয়। তার ক্ষেত্রেও যদি তুমি এটাকে পি এটাকে কিউ ধরো, এটাকে ছোট হাতের পি এটাকে ছোট হাতের কিউ ধরো, তাহলে সেক্ষেত্রেও কিন্তু তুমি প্রমাণ করতে পারবে সে একই ইকুয়েশন ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ওয়ান বাই এফ। তুমি অবতলের ক্ষেত্রেও তুমি প্রমাণ করতে পারবে, অবতল লেন্সের ক্ষেত্রেও ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ ইকুয়াল টু ওয়ান বাই এফ। কেবলমাত্র তোমাকে কি করতে হবে, এই যে হাইট গুলো আছে এই হাইট গুলো, এখানে যেমন কি কতগুলো ত্রিভুজ আছে, এখানে দেখো এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, তার সাথে এই ত্রিভুজটা, আর এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজটা, আর একটা মনে হচ্ছে এই ত্রিভুজটা, আর মনে হয় এই ত্রিভুজটা। এইটুকু প্রমাণ করলেই হয়ে যাবে। দুখানা সেট অফ সদৃষ্টকোণী ত্রিভুজ লাগবে যেখানে হাইটের সাথে তুমি বেস গুলোকে কম্পেয়ার করতে পারবে। অবতলের ক্ষেত্রেও তোমরা এটা প্রমাণ করতে পারো। ট্রাইট একবার করে নাও, তাহলে তোমার পরবর্তীকালে ব্যথা বেদনা এগুলো কম হবে। এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনকে অনুবন্ধী সমীকরণ বলা হয়, কারণ বস্তু আর প্রতিবিম্বর যদি বস্তু এবং প্রতিবিম্ব বস্তু এর জায়গায় বা সরি প্রতিবিম্বর জায়গায় প্রতিবিম্বের স্থানে বস্তু রাখলে বস্তু রাখলে বস্তু স্থানে প্রতিবিম্ব হয়ে যাবে, বস্তু স্থানে বিম্ব হবে। এবং
মজার বিষয় হচ্ছে প্রতিবিম্বটা যেমন হয়েছে সেরকম খর্বাকৃতি বা বড় প্রতিবিম্ব যদি তুমি রেখে দাও, যদি রেখে দাও, তাহলে ঠিক কিন্তু বস্তুটাও কিন্তু পরবর্তীকালে সেই প্রতিবিম্ব যেটা তৈরি হবে সেটা আগে যেরকম বস্তুর সাইজ এবং শেপ ছিল সেরকম হয়ে যাবে। এই জিনিসটা হয় আলোর, বারবার যে জিনিসটা আমি বলি তোমার, রিভার্সিবিলিটি অফ লাইটের জন্য। রিভার্সিবিলিটি অফ লাইটের জন্য। এটা একটা বিরাট প্রপার্টি লাইটের। ধরে নাও তোমার, এটা ধরে নাও এখানে অনেকগুলো বাড়ি আছে, এরকম প্রচুর বাড়ি আছে রামপুরহাটে, ধরে নাও 1,00,000 বাড়ি আছে। সবগুলোতে কাঁচ দেওয়া আছে। এমন ভাবে গ্লাস ফিটিং করা আছে, এখান থেকে লাইট এখানে গেল, এখান থেকে এখানে গেল, এখান থেকে ধরে নাও এখানে গিয়ে প্রতিফলিত হয়ে এখানে গেল, সেখান থেকে প্রতিফলিত হয়ে লালটা লাইট এরকম প্রতিফলিত হয়ে এখানে গেল, সেখানে গিয়ে এই গেল, এই গেল, গিয়ে এখানে একটা চোখ আছে, এখানে একটা চোখ আছে। সেই চোখ এটাকে দেখছে, ধরে নাও এখানে একটা কিছু একটা মানুষ আছে তাকে দেখছে, এখান থেকে লাইট গেছে। তাহলে এই চোখ দিয়ে তুমি ওকে দেখছো, ঠিক? এবার এবার যদি তুমি এখানে কাঁচ রেখে দাও, চোখের পরিবর্তে যদি তুমি পারপেন্ডিকুলারলি গ্লাস রেখে দাও, তাহলে এই আলো আবার ব্যাক করে, একই পথে ব্যাক করে, একই পথে ব্যাক করে, যত বড়ই পথ হোক না কেন, একই পথে ব্যাক করে কিন্তু আবার এর চোখে এসে ছটা মারবে। দিস ইজ কল্ড রিভার্সিবিলিটি অফ লাইট। আলোর প্রত্যাবর্তক ক্রিয়া, আলোর প্রত্যাবর্তক। যাই হোক, তো এই পর্যন্ত আজকে থাক। আমরা নেক্সট দিন যেদিন করব, নেক্সট ডে তোমরা এগুলো একটু ভালো করে পড়ে নাও। নেক্সট ডে আমরা প্রবলেম করব। মনে রাখবে যে এই নেক্সট ডে আমি প্রবলেম করাবো, দ্যাট ডাজ নট মিন যে তোমরা নেক্সট ডে তে প্রবলেম করবে। তোমাদের যদি এখনই মনে হয় যে তৈরি হয়ে গেছে, ইউ ক্যান ট্রাই দ্য প্রবলেমস, অল দিজ আর ভেরি ভেরি ইজি প্রবলেম। এখানে অনুদৈর্ঘ্য বিবর্ধন, তারপর ধরো না আমি পড়াবো তারপর পড়বে, সেরকম কোনো ব্যাপার নাই। বিবর্ধন এম সমান যেমন হয় আই বাই ও, যেমন ছিল ভি বাই ইউ তেমনই হয়। যেমন অনুদৈর্ঘ্য বিবর্ধন ডিভি বাই ডি ইউ ছিল, সেরকমই হবে, একই জিনিস। এবং এখানেও দেখতে পাবে এম ডবল এম প্রাইম সমান হচ্ছে এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, মানে এম স্কোয়ার পাবে, এখানে তুমি বিবর্ধনের স্কোয়ার পাবে রৈখিক। এই সমস্ত জিনিসগুলো নিজেরাও একটু দেখে নিয়ে প্রবলেম শুরু করে দিতে পারো। চলো, তাহলে গুড নাইট। ওদিকে থ্যাংক ইউ।